স্বামী একটি অদ্ভুত তরল আমার পানীয়তে রেখেছিল কোম্পানির পার্টির সময়। আমি জানালার কাঁচের প্রতিফলনে দেখেছিলাম যখন সে স্বচ্ছ কিছু একটা আমার ডালিমের রসের গ্লাসে ঢেলেছিল। সে লক্ষ্য করেনি যে আমি তাকে লক্ষ্য করছি। আমার আঙুলগুলো গ্লাসের চারপাশে জমে গিয়েছিল। হলের অন্য প্রান্তে রানিয়া ছিল, সেই নারী যে আমাকে প্রতিটা সুযোগে অপমান করত। সে তখন উচ্চস্বরে হাসছিল যখন সে সহকর্মীদের সাথে কথা বলছিল। আমি আমার পানীয়টি তার পানীয়র সাথে বদলে দিলাম। কয়েক মিনিট পর তাকে দেখে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেল। সেটি ছিল ২৫শে নভেম্বর, শনিবার রাত। শহরের প্রাণকেন্দ্রে বড় হোটেলের বারান্দা থেকে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। আমি একটি গাঢ় নীল রঙের পোশাক পরেছিলাম, যা এই অনুষ্ঠানের জন্যই কিনেছিলাম। তারেক ৭ বছর ধরে আমার স্বামী। পুরো সন্ধ্যা জুড়ে তাকে চিন্তিত দেখাচ্ছিল। তার চোখগুলো আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল। আমি জানতাম যে কোনো কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু আমি ভাবতেও পারিনি যে বিষয়টি এত দূর পর্যন্ত পৌঁছবে। সঙ্গীত ছিল উচ্চস্বরে, হাসি আর কথাবার্তার শব্দে জায়গাটি ভরে গিয়েছিল। ঝলসানো খাবারের গন্ধের সাথে ভারী পারফিউমের গন্ধ মিশে গিয়েছিল। অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি মানুষ ছিল, যাদের বেশিরভাগই সেই কোম্পানির কর্মচারী যেখানে তারেক সেলস ম্যানেজার হিসেবে কাজ করে। আমি পানীয়র টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম। ভিড়ের মধ্যেও আমি একাকিত্ব অনুভব করছিলাম। তারেক আমাকে কারো সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল না। সে আমাকে একা রেখে তার সহকর্মীদের সাথে কথা বলতে চলে গিয়েছিল। রানিয়া সেখানে ছিল, তার উজ্জ্বল লাল পোশাকে, তার লম্বা চুল কাঁধের ওপর ছড়িয়েছিল। সে তারেকের সাথে একই বিভাগে কাজ করত। প্রথম মুহূর্ত থেকেই যখন আমি তার সাথে দেখা করেছিলাম, আমি তার শত্রুতা অনুভব করেছিলাম। সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখত যেন আমি এখানে থাকার যোগ্য নই। একবার আমি তাকে তার এক সহকর্মীকে বলতে শুনেছিলাম যে আমি তারেকের মতো একজন মানুষের জন্য উপযুক্ত নই। তার কথাগুলো আমাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু আমি আমার রাগ গিলে ফেলতাম এবং এমন ভাব করতাম যেন আমি কিছুই শুনিনি। তারেক ২টি গ্লাস নিয়ে আমার কাছে এগিয়ে এলো। সে একগাল হাসল, কিন্তু তার চোখগুলো ছিল শীতল। সে আমাকে বলল যে আমাকে ক্লান্ত দেখাচ্ছে এবং আমার সতেজ কিছু পান করা উচিত। সে গ্লাসটি আমার দিকে বাড়িয়ে দিল। এটি লাল টকটকে ডালিমের রস ছিল। আমি তাকে ধন্যবাদ দিলাম এবং গ্লাসটি আমার পাশের টেবিলে রাখলাম। সে চেয়েছিল আমি তখনই পান করি, কিন্তু আমি তাকে বললাম যে আমি কিছুক্ষণ পর পান করব। সে মুহূর্তের জন্য বিরক্ত হল, তারপর আমার কাঁধে চাপ দিয়ে বলল যে সে কয়েক মিনিট পর ফিরে আসবে। সে ঘুরে দাঁড়িয়ে একদল স্যুট পরা পুরুষের দিকে চলে গেল। সে আমাকে আবারও একা রেখে চলে গেল। আমি টেবিলের গ্লাসটির দিকে তাকিয়েছিলাম। কোনো একটা বিষয়ে আমাকে বিরক্ত করছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না সেটা কি। হতে পারে সেটি তার আমাকে দেখার ধরন, হতে পারে তার স্পষ্ট উত্তেজনা, অথবা হতে পারে আমার অন্তর্দৃষ্টি, যা আগে কখনো আমাকে ব্যর্থ করেনি। ঠিক সেই মুহূর্তে যখন আমি গ্লাসটি তোলার জন্য হাত বাড়িয়েছিলাম, আমি এমন কিছু দেখলাম যা মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন থামিয়ে দিল। টেবিলের পেছনের বড় জানালার কাছে আমি দেখলাম তারেক আমার থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল আমি তাকে দেখতে পাচ্ছি না। তার হাত আমার গ্লাসের দিকে এগোচ্ছিল। আমি পরিষ্কারভাবে দেখলাম সে তার জ্যাকেটের পকেট থেকে একটি ছোট বোতল বের করল। এটি পারফিউমের বোতলের মতো একটি স্বচ্ছ বোতল ছিল। সে দ্রুত গতিতে সেটি খুলল এবং তার ভেতরের জিনিসগুলো আমার গ্লাসে ঢেলে দিল। তরলটি একদম স্বচ্ছ ছিল, তার কোনো রং বা গন্ধ ওই দূরত্ব থেকে বোঝা যাচ্ছিল না। আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না, এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারছিলাম না। দেখলাম সে দ্রুত বোতলটি বন্ধ করে তার পকেটে ফিরিয়ে নিল। তারপর চারদিকে তাকিয়ে নিশ্চিত হল যে কেউ তাকে দেখছে না কিনা। সে তার পেছনের জানালার দিকে ফিরেও তাকায়নি। সে জানত না যে আমি সবকিছু দেখছি। সে ঘুরে দাঁড়িয়ে এমনভাবে হেঁটে চলে গেল যেন কিছুই হয়নি। সে মানুষের ভিড়ে হারিয়ে গেল। আমার বুকে হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। আমি মাথা ঘোরা অনুভব করলাম। চারপাশের শব্দগুলো স্তব্ধ হয়ে গেল, যেন আমি পানির নিচে আছি। আমি যা দেখেছি তা বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যে লোকটির পাশে আমি ৭ বছর ধরে প্রতি রাতে ঘুমিয়েছি, যে লোকটি আল্লাহর সামনে শপথ করেছিল যে সে আমাকে রক্ষা করবে এবং ভালোবাসবে, সে আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করছিল। আমার মাথায় প্রশ্নগুলো পাগলের মতো ঘুরছিল। কেন সে এমন করছে? সে গ্লাসে কি রেখেছিল? সে কি আমাকে মেরে ফেলতে চায়? সে কি শুধু আমাকে অসুস্থ করতে চায়? এটাই কি প্রথমবার? কতবার সে এমন করেছে যা আমি আগে খেয়াল করিনি? আমি বমি ভাব অনুভব করলাম। আমার হাত দুটো কাঁপছিল। আমি টেবিলের গ্লাসটির দিকে তাকালাম।
লাল তরলটি একদম স্বাভাবিক দেখাচ্ছিল। এমন কিছুই ছিল না যা দেখে মনে হয় এতে ভেজাল আছে। কিন্তু আমি সত্যটা জানতাম। আমি নিজের চোখে তা দেখেছি। ওই গ্লাসে প্রাণঘাতী কিছু ছিল যা আমার শরীরের ভেতরে যাওয়ার কথা ছিল। আমি মাথা তুলে হলের দিকে তাকালাম। রানিয়া বারের কাছে দাঁড়িয়েছিল। সে দুজন লোকের সাথে হাসাহাসি করছিল। তাদের একজন ছিল তারেক। আমি দেখলাম সে তার কানে কানে কিছু বলছে। সে উচ্চস্বরে হাসল এবং তার বাহু খুব ঘনিষ্ঠ ভঙ্গিতে স্পর্শ করল। আমি আমার বুকে জ্বালা অনুভব করলাম। এটাই প্রথমবার নয় যে আমি তাদের মধ্যে এই ধরনের চাহনি লক্ষ্য করেছি। এটাই প্রথমবার নয় যে আমি দেখেছি সে তাকে এমনভাবে স্পর্শ করছে যা সহকর্মী সম্পর্কের সীমা ছাড়িয়ে যায়। আমি সবসময় নিজেকে বলতাম যে আমি বিষয়গুলো কল্পনা করছি। নিজেকে বোঝাতাম যে আমি কোনো কারণ ছাড়াই হিংসা করছি। কিন্তু এখন এই মুহূর্তে যখন আমি টেবিলের ওপর বিষাক্ত গ্লাসটির দিকে তাকিয়ে আছি, আমি বুঝতে পারলাম যে আমি মোটেও ভুল ছিলাম না। তাদের মধ্যে এমন কিছু ছিল এবং সেই বিষয়টি এতটাই বিপজ্জনক ছিল যে তা তাকে আমার থেকে মুক্তি পাওয়ার চেষ্টার দিকে ঠেলে দিয়েছে। আমার রক্তের রাগ ফুটে উঠতে শুরু করল। এটি কেবল ভয় ছিল না, এটি ছিল বিশুদ্ধ উত্তীব্র রাগ। সে কিভাবে সাহস পায়? কিভাবে সাহস পায় আমাকে এভাবে ধোঁকা দিতে? কিভাবে সাহস পায় আমাকে ক্ষতি করার চেষ্টা করতে যখন সে আমার মুখে তাকিয়ে হাসছে? আমি রানিয়ার দিকে তাকালাম। সে এক গ্লাস সাদা ওয়াইন ধরেছিল। সেটা তার ঠোঁটে তুলে এক চুমুক খেল এবং তারপর সেটি তার পাশের একটি ছোট টেবিলে রাখল এবং কথা বলা চালিয়ে গেল। বিদ্যুৎ বেগে আমার মাথায় একটি ধারণা এলো। আমি এটা নিয়ে বেশিক্ষণ ভাবিনি, পরিণাম নিয়ে চিন্তা করিনি। আমার ভেতরে একটি কণ্ঠস্বর চিৎকার করে বলছিল যে এটাই সঠিক কাজ। তারেক যদি কাউকে বিষ দিতে চায় তবে সেটি রানিয়া কেন হবে? যদি সেই এই সব কিছুর কারণ হয়ে থাকে, যদি সেই তাকে এই উন্মাদনার দিকে ঠেলে দিয়ে থাকে, তবে সে কেন তারেক আমার জন্য যা তৈরি করেছে তার স্বাদ গ্রহণ করবে না? আমি টেবিল থেকে আমার গ্লাসটি তুলে নিলাম। এটি আমার হাতে ভারী মনে হচ্ছিল। আমি ধীর পদক্ষেপে রানিয়া যেখানে দাঁড়িয়েছিল সেদিকে হাঁটলাম। আমার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। আমি আমার শরীরে অ্যাড্রেনালিনের প্রবাহ অনুভব করছিলাম। আমি একই সাথে ভীত এবং উত্তেজিত ছিলাম। আমি তার কাছে গেলাম। সে তার কথাবার্তায় পুরোপুরি মগ্ন ছিল। সে আমার উপস্থিতি লক্ষ্য করেনি। আমি সেই টেবিলের পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে সে তার গ্লাসটি রেখেছিল। আমি এক মুহূর্তের জন্য থামলাম, চারদিকে তাকালাম। কেউ খেয়াল করছিল না, সবাই নিজের কথাবার্তায় ব্যস্ত। আমি আমার গ্লাসটি নিঃশব্দে তার গ্লাসের জায়গায় রাখলাম এবং তার গ্লাসটি নিয়ে দূরে সরে গেলাম। পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের বেশি সময় নেয়নি, কিন্তু সেই কয়েক সেকেন্ড সব কিছু বদলে দিল। আমি জয় এবং ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণ অনুভব করলাম। আমি এইমাত্র কি করলাম? এখন কি হবে? আমি পানীয়র টেবিলের কাছে আমার আগের জায়গায় ফিরে গেলাম। রানিয়ার গ্লাসটি এখন আমার হাতে। আমি সেটির দিকে তাকালাম। সাদা ওয়াইন, ঠান্ডা এবং একদম নিরাপদ। আমি ছোট এক চুমুক খেলাম। এর স্বাদ কিছুটা টক ছিল। আমি সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে থাকলাম। আমাকে কেবল অপেক্ষা করতে হতো। আমি জানতাম না তারেক ওই গ্লাসে কি রেখেছিল। আমি জানতাম না যে এর কাজ শুরু হতে কতক্ষণ সময় লাগবে। কিন্তু আমি জানতাম যে কিছু একটা ঘটবে। আমাকে কেবল অপেক্ষা করতে এবং দেখতে হতো। 5 মিনিট কেটে গেল। রানিয়া তখনও কথা বলছিল এবং হাসছিল। সে টেবিলের কাছে ফিরে গেল এবং গ্লাসটি তুলে নিল। আমার গ্লাসটি এখন বিষাক্ত গ্লাস। সে সেটি তার ঠোঁটের কাছে ধরল। মুহূর্তের জন্য সময় থমকে গেল। আমি দেখলাম সে বড় এক চুমুক খেল। তারপর আরেক চুমুক। সে হাসি মুখে একজন সহকর্মীর সাথে কথা বলছিল। সাথে সাথে কিছুই হল না। সে কথা বলা চালিয়ে গেল। আমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করলাম। হয়তো গ্লাসে কিছুই ছিল না, হয়তো আমি সব কিছু কল্পনা করছিলাম, হয়তো এটি ছিল আমার বিপর্যস্ত মনের ভ্রম। কিন্তু তারপরেই আমি পরিবর্তনটি দেখলাম। রানিয়া হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। সে তার কপালে হাত রাখল। তাকে বিভ্রান্ত দেখাচ্ছিল। সে যার সাথে কথা বলছিল তাকে কিছু একটা বলল। ওই দূরত্ব থেকে আমি তা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমি তার মুখে উদ্বেগ দেখলাম। সে নিজেকে স্থির রাখার জন্য টেবিলের কিনারা ধরে থাকল। সে একটু টলমল করছিল। তারপর গ্লাসটি তার হাত থেকে পড়ে গেল। সেটি মেঝেতে বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচের টুকরোগুলো সব দিকে ছড়িয়ে পড়ল। সঙ্গীত বন্ধ হয়ে গেল। সবাই কি হয়েছে তা দেখার জন্য ফিরে তাকাল। রানী এখন তার বুক চেপে ধরেছিল। সে কষ্ট করে হাঁপাচ্ছিল। ভয়ে তার চোখগুলো বড় হয়ে গিয়েছিল। তার মুখ হাঁ করা ছিল। সে বাতাস নেওয়ার চেষ্টা করছিল।
সে সজোরে কাশতে শুরু করল। লোকজন তার চারপাশে জড়ো হতে শুরু করল। আমি শব্দগুলো বাড়তে শুনলাম, ভয়, আতঙ্ক এবং বিভ্রান্তির শব্দ। কেউ একজন চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে বলল। আমি আমার জায়গায় দাঁড়িয়ে দৃশ্যটি উন্মোচিত হতে দেখছিলাম। আমার হাতগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার হৃৎপিণ্ড এখন ধীর গতিতে ধরভর করছিল, একটি ভয়ঙ্কর ধীর গতি। আমি আমার ভেতরে শূন্যতা অনুভব করলাম। আমি কি করেছি? রানিয়া এখন মানুষের বৃত্ত দিয়ে ঘেরা ছিল। তাদের কেউ কেউ তাকে সাহায্য করার চেষ্টা করছিল। সে খিঁচুনি দিচ্ছিল এবং কাঁপছিল। তার চিৎকার জায়গাটি পূর্ণ করে দিয়েছিল। সেই চিৎকার ছিল ব্যথা এবং ভয়ের মিশ্রণ। আমি দেখলাম তারেক তার দিকে ছুটে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার পাশে হাঁটু গেড়ে বসল। সে তার নাম ধরে চিৎকার করছিল। সে তার হাত ধরেছিল। তার চোখে আতঙ্ক ছিল। সে অভিনয় করছিল না, তার ভয় ছিল আসল। সেই মুহূর্তে আমি একটি ভয়াবহ বিষয় বুঝতে পারলাম। সে শুধু আমাকে মারার চেষ্টা করেনি, সে তাকে ভালোবাসত। সে রানিয়াকে ভালোবাসত এবং আমি যা করেছি তার কারণে সে তাকে হারাতে বসেছিল। পুরো জায়গায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। মানুষ সব দিকে ছুটোছুটি করছিল। কেউ সাহায্যের জন্য চিৎকার করছিল, আবার কেউ রাস্তা করে দেওয়ার চেষ্টা করছিল। রানিয়া এখন মেঝেতে শুয়েছিল। তার শরীর ভয়ঙ্করভাবে কাঁপছিল। তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করল। তার চোখ দুটো বড় করে খোলা ছিল, কিন্তু সেগুলো কোনো নির্দিষ্ট কিছুর দিকে তাকাচ্ছিল না। সে ছাদের দিকে অথবা তার বাইরের কিছুর দিকে তাকিয়েছিল। তারেক তার পাশে হাঁটু গেড়ে বসে শক্ত করে তার হাত ধরেছিল এবং বারবার তার নাম ধরে ডাকছিল। সে কাঁদছিল। আসল চোখের পানি তার মুখে গড়িয়ে পড়ছিল। আমি তাকে এর আগে কখনো কাঁদতে দেখিনি, এমনকি ৩ বছর আগে যখন তার মা মারা গিয়েছিলেন তখনও না। কিন্তু এখন সে রানিয়ার জন্য কাঁদছিল। এটি আমার সমস্ত সন্দেহ নিশ্চিত করল। এটি কেবল কোনো ক্ষণস্থায়ী সম্পর্ক ছিল না, সে তাকে সত্যিই ভালোবাসত। আমি আমার জায়গায় দাঁড়িয়েছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না। আমার পাগুলো মেঝেতে স্থির হয়ে গিয়েছিল। আমি আমার হাতে প্রায় খালি ওয়াইনের গ্লাসটি ধরেছিলাম। আমার আঙুলগুলো সেটির চারদিকে এত শক্তভাবে ধরেছিল যে আমার হাতির গিঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। হলের ভেতরে গরম থাকা সত্ত্বেও আমি আমার শরীরে ঠান্ডা অনুভব করছিলাম। সঙ্গীত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র চিৎকার, বিভ্রান্তিকর শব্দ এবং কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ভারী পারফিউমের গন্ধ তখনও ছিল, কিন্তু এখন তার সাথে ভয়ের গন্ধ এবং হয়তো মৃত্যুর গন্ধ মিশে গিয়েছিল। আমি আমার পাকস্থলিতে বমি ভাব অনুভব করলাম। আমি পালাতে চেয়েছিলাম, হারিয়ে যেতে চেয়েছিলাম, এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চেয়েছিলাম। কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে দেখতে থাকলাম। একজন লম্বা লোক যার ধূসর চুল ছিল, আমার মনে হয় সে কোনো একজন নির্বাহী পরিচালক। সে তার মোবাইল ফোনে চিৎকার করছিল। সে ঠিকানা দিচ্ছিল এবং অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি আসতে বলছিল। কালো পোশাক পরা অন্য এক নারী লোকজনকে রানিয়ার থেকে দূরে সরানোর চেষ্টা করছিল যাতে জায়গা খালি হয়। কিন্তু বেশিরভাগ মানুষই আতঙ্কে ছিল। তারা দাঁড়িয়ে অপলক তাকিয়েছিল, যা ঘটছে তা বুঝতে পারছিল না। সেখানে একজন লোক ছিল যে সম্ভবত প্রাথমিক চিকিৎসা শিখেছিল। সে রানিয়ার নাড়ি পরীক্ষা করার চেষ্টা করল। সে তার আঙুলগুলো রানিয়ার গলায় রাখল। সে অপেক্ষা করল এবং তারপর তারেকের দিকে একটি উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাল। সে কিছু একটা বলল যা আমি শুনতে পাইনি, কিন্তু আমি তারেকের প্রতিক্রিয়া দেখলাম। সে আরও জোরে চিৎকার করে উঠল, যা ছিল ব্যথা এবং হতাশার মিশ্রণ। সে রানিয়াকে ঝাঁকাচ্ছিল, তাকে জাগানোর চেষ্টা করার জন্য। সে তার কাছে মিনতি করছিল চোখ খোলার জন্য। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি দৃশ্যের একটু কাছে গেলাম, কিন্তু খুব বেশি না। আমি হলের অন্য সবার মতো হতে চেয়েছিলাম, আতঙ্কিত, ভীত এবং যা ঘটছে তা বুঝতে পারছি না এমন। কিন্তু ভেতরে ভেতরে আমি সত্যটি জানতাম। আমি ঠিক জানতাম কি ঘটেছে। আমি জানতাম যে তারেক গ্লাসে যে তরলটি রেখেছিল সেটিই এখন রানিয়াকে মেরে ফেলছে, এবং আমি জানতাম যে আমিই এর কারণ। আমি গ্লাসগুলো অদল বদল করা বেছে নিয়েছিলাম। আমি তাকে আমার বদলে বিষ পান করানো বেছে নিয়েছিলাম। কিন্তু আমার কাছে কি অন্য কোনো উপায় ছিল? আমার কি করা উচিত ছিল? আমি কি বিষ পান করে মারা যেতাম আর সে এবং রানিয়া উদযাপন করত? না, আমি তা হতে দিতাম না। যদি আজ রাতে কাউকে মরতে হয়, তবে সেই মরুক যে এর যোগ্য। কিন্তু আমার মনে সন্দেহ উকি দিতে শুরু করল। রানিয়া কি সত্যিই মৃত্যুর যোগ্য ছিল? হ্যাঁ, সে একজন অহংকারী ও অভদ্র নারী ছিল। হ্যাঁ, সে আমাকে অপমান করত এবং আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু এটি কি মৃত্যুর যোগ্য? আমি কি এখন তারেকের চেয়ে ভালো ছিলাম? সে আমাকে মারার চেষ্টা করেছিল, আর আমি তাকে মারার চেষ্টা করেছিলাম। এই গল্পে আমরা সবাই খুনি ছিলাম।
আমাদের কেউ নির্দোষ ছিল না। চিন্তাগুলো আমার মাথায় ভয়ঙ্কর গতিকে ঘুরছিল, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল এবং আমার মাথা ঘোরাচ্ছিল। আমি গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু বাতাস ছিল ভারী এবং শ্বাসরুদ্ধকর। আমি বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেলাম। শব্দটি দ্রুত কাছে আসছিল। হলের বড় দরজাগুলো খুলে গেল এবং প্যারামেডিকরা ভেতরে ছুটে এলো। তারা প্রাথমিক চিকিৎসার ব্যাগ এবং একটি ভাঁজ করা স্ট্রেচার বহন করছিল। তারা সরাসরি রানিয়ার দিকে গেল। লোকজন তাদের জন্য রাস্তা করে দিল। প্রথম প্যারামেডিক, নীল স্যুট পরা 40 এক ব্যক্তি, তার পাশে হাঁটু গেড়ে বসে তাকে পরীক্ষা করতে শুরু করল। সে শান্ত ও দৃঢ় স্বরে কথা বলছিল এবং তারেক ও অন্যদের প্রশ্ন জিজ্ঞেস করছিল। কি হয়েছে, কখন লক্ষণগুলো শুরু হয়েছে, সে কি পান করছিল, তার কোনো পরিচিত অ্যালার্জি আছে কি? তারেক কাকানো গলায় উত্তর দিচ্ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে সেই গ্লাসটির কথা কিছু উল্লেখ করল না যেখান থেকে সে পান করেছিল। সে বলল না যে কয়েক মিনিট আগে সে গ্লাসটি ধরেছিল। সে এমন কিছু বলেনি যা যা ঘটেছে তার সাথে তাকে যুক্ত করতে পারে। দ্বিতীয় প্যারামেডিক, ছোট চুলের এক তরুণী, রানিয়াকে স্ট্রেচারে স্থির করার চেষ্টা করছিল। রানিয়ার নড়াচড়া এখন আরও ধীর হয়ে গিয়েছিল। কাঁপুনি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার শরীর শিথিল ও ভারী হয়ে গিয়েছিল। তার চোখগুলো এখন আর বড় করে খোলা ছিল না, সেগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। প্রথম প্যারামেডিক তার মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। সে আবারও তার নাড়ি পরীক্ষা করল। সে তার সহকর্মীর দিকে তাকালো এবং কিছু একটা বলল যা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তার মুখে স্পষ্ট উদ্বেগ দেখলাম। তারা তাকে দ্রুত স্ট্রেচারে করে নিয়ে যেতে শুরু করল। তারা দক্ষ ও দ্রুততার সাথে কাজ করছিল, কিন্তু সেখানে একটি জরুরি ভাব ছিল, এমন ভাব যেন সময় ফুরিয়ে যাচ্ছে। তারেক তাদের পিছু পিছু দরজার দিকে গেল। সে তখনও কাঁদছিল এবং হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছিল। সে স্ট্রেচারের কিনারা ধরেছিল, যেন সে নিজেই তাকে বহন করতে চায়। প্যারামেডিকরা তাকে বাধা দেয়নি, তারা তাকে তাদের পাশে হাঁটার অনুমতি দিল। দরজার কাছে গিয়ে তারেক মুহূর্তের জন্য ফিরে তাকালো। তার চোখ আমাকে খুঁজছিল। সে আমাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখল। আমাদের দৃষ্টি মুহূর্তের জন্য মিলিত হল। তার চোখে কিছু একটা ছিল যা আমি ব্যাখ্যা করতে পারছিলাম না। সেটি কি ভয় ছিল, সেটি কি অপরাধবোধ ছিল, নাকি সে অবাক হচ্ছিল যে আমি কেন সেখানে আছি আর কি করছি? আমি তাকে বুঝতে পারছিলাম না। তারপর সে ঘুরে দাঁড়িয়ে প্যারামেডিক ও রানিয়ার সাথে বেরিয়ে গেল। আমি বাকি উপস্থিতদের সাথে হলে থেকে গেলাম। মানুষ কানাঘুষা শুরু করল। তারা যা ঘটেছে তা নিয়ে কথা বলছিল, বোঝার চেষ্টা করছিল। আমি কিছু তত্ত্ব শুনলাম। কেউ একজন বলল যে সম্ভবত তার খাবারে বা পানীয়তে কোনো কিছু থেকে তীব্র অ্যালার্জি হয়েছে। অন্য একজন বলল যে সম্ভবত সে ভুল ওষুধ খেয়েছে। একজন বয়স্ক মহিলা বললেন যে আজকালকার তরুণীরা তাদের স্বাস্থ্যের যত্ন নেয় না এবং প্রচুর পান ও ধূমপান করে। তারা ব্যাখ্যার সন্ধান করছিল, যুক্তিসঙ্গত কারণ খুঁজছিল। কেউ ভয়াবহ সত্যটি নিয়ে ভাবছিল না, কেউ বিষের কথা ভাবছিল না, কেউ জানত না যে তাদের মধ্যে একজন খুনি আছে, আসলে 2 জন খুনি, যদি আমি নিজেকে গণনা করি। কোম্পানির ম্যানেজার, ঘন গোপওয়ালা একজন স্থূলকায় ব্যক্তি, সেই ছোট মঞ্চে উঠলেন যেখানে কয়েক মিনিট আগে সঙ্গীত দল গান বাজনা করছিল। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি কাঁপানো গলায় বললেন যে অনুষ্ঠান এখন শেষ এবং সবাইকে শান্তভাবে চলে যেতে হবে। তিনি বললেন যে তারা রানিয়ার অবস্থার খবর নেবেন এবং সবাইকে আপডেট জানাবেন। তিনি উপস্থিতদের তাদের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানালেন। মানুষ তাদের কোট এবং ব্যাগ গোছাতে শুরু করল এবং বের হওয়ার দিকে এগিয়ে গেল। পরিবেশ ছিল বিষণ্ণ ও ভারী। সবাই নিচু স্বরে কথা বলছিল। তাদের কেউ কেউ কাঁদছিল, অন্যরা স্তব্ধ হয়েছিল। আমিও যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি টেবিল থেকে আমার ছোট ব্যাগটি তুলে নিলাম। আমার হাতগুলো তখনও কিছুটা কাঁপছিল। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমি একদল মানুষের সাথে হল থেকে বের হলাম। বাইরের ঠান্ডা বাতাস আমার মুখে লাগল। ভেতরের শ্বাসরুদ্ধকর পরিবেশের পর এটি বেশ সতেজ ছিল। রাস্তাটি তুলনামূলক অন্ধকার ছিল, কেবল রাস্তার বাতি এবং হোটেলের আলো দিয়ে আলোকিত। অ্যাম্বুলেন্সটি ততক্ষণে চলে গিয়েছিল, সম্ভবত হাসপাতালের পথে। আমি তারেককে কোথাও দেখতে পেলাম না। সম্ভবত সে রানিয়ার সাথে অ্যাম্বুলেন্সে চলে গিয়েছিল। আমি ফুটপাথে মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকলাম। কি করব তা নিশ্চিত ছিলাম না। আমার কি হাসপাতালেও যাওয়া উচিত? আমার কি রানিয়ার জন্য উদ্বিগ্ন হওয়ার ভান করা উচিত? কিন্তু সেটা অদ্ভুত দেখাবে। সবাই জানে যে আমি আর রানিয়া বন্ধু ছিলাম না। যদি আমি হাসপাতালে যাই তবে তা সন্দেহ জাগাতে পারে।
আমি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি সেখানে অপেক্ষা করব, তারেক ফিরে আসা বা আমাকে ফোন করা পর্যন্ত অপেক্ষা করব। আমি ফোনের অ্যাপের মাধ্যমে একটি ট্যাক্সি ডাকলাম। কয়েক মিনিট পর গাড়িটি এলো। আমি পেছনের সিটে বসলাম এবং চালককে আমাদের বাড়ির ঠিকানা দিলাম। যাত্রাটি ছিল নীরব। চালক আমার সাথে কথা বলার চেষ্টা করেনি এবং আমি তার জন্য কৃতজ্ঞ ছিলাম। আমি জানালা দিয়ে দ্রুত চলে যাওয়া রাস্তাগুলোর দিকে তাকিয়েছিলাম। দোকানগুলো বেশিরভাগই বন্ধ ছিল। কিছু রেস্তোরাঁ তখনও খোলা ছিল, তাদের উষ্ণ আলো অন্ধকার ভেদ করছিল। বাইরে একটি সাধারণ জীবন চলছিল, অথচ আমার জীবন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। পৃথিবী কিভাবে যথারীতি চলতে পারে যখন আমি ভেতর থেকে ভেঙে পড়ছি? আমি 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম। আমি কি করতে যাচ্ছি তা নিয়ে ভাবার চেষ্টা করলাম, কিন্তু আমার মাথা ফাঁকা ছিল। আমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিলাম না। আমার মাথায় কেবল রানিয়ার পড়ে যাওয়ার ছবি, তার চিৎকারের শব্দ এবং তারেকের আতঙ্কিত চাহনি ঘুরছিল। আমরা বাড়ি পৌঁছালাম। আমি চালককে ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামলাম। আমাদের বাড়িটি ছিল একটি শান্ত পাড়ায়, 3 তলার সাথে লাগানো ঘর। আমি সদর দরজা খুলে ভেতরে ঢুকলাম। জায়গাটি অন্ধকার ও ঠান্ডা ছিল। আমি আলো জ্বালালাম। সবকিছু তেমনই ছিল যেমনটা আমি কয়েক ঘন্টা আগে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু অন্যরকম মনে হচ্ছিল। এই বাড়িটি, যা আমি বছরের পর বছর তারেকের সাথে ভাগ করে নিয়েছি, এই জায়গাটি, যা আমার নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, সেটি এখন একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। এরপর আমি কিভাবে যে কোনো কিছুতে বিশ্বাস করব? আমি কিভাবে সেই বিছানায় ঘুমাবো যা আমি এমন এক লোকের সাথে শেয়ার করেছি যে আমাকে মারার চেষ্টা করেছে? আমি লিভিং রুমের সোফায় বসলাম। আমি আমার পোশাক বা জুতো খুলিনি। আমি অন্ধকারে বসে শূন্যতায় তাকিয়ে থাকলাম। আমি যদি কোনো বড় ভুল করে ফেলি তবে কি হবে? যদি রানিয়া মারা যায় তবে আমি একজন খুনি হব। এমনকি কেউ যদি নাও জানে, আমি তো জানব। আমি সারা জীবন এই বোঝা বয়ে বেড়াব। কিন্তু অন্যদিকে অন্য উপায় কি ছিল? আমি কি বিষ পান করে মরে যেতাম? না, আমি মরার জন্য প্রস্তুত ছিলাম না। আমি এমন এক পুরুষের জন্য আমার জীবন উৎসর্গ করতে রাজি ছিলাম না, যে আমাকে ধোঁকা দিয়েছে, এবং এমন এক নারীর জন্য যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। হয়তো আপনারা ভাবছেন, কেন আমি তাকে সাথে সাথে মোকাবিলা করলাম না? কেন আমি সবার সামনে চিৎকার করে তাকে ফাঁস করে দিলাম না? ঘণ্টাগুলো খুব ধীর গতিতে কাটছিল। আমি সোফায় বসেছিলাম, নড়াচড়া করতে বা পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিলাম না। ফোনটি আমার হাতে ছিল। প্রতি মিনিটে আমি সেটির দিকে তাকাচ্ছিলাম, তারেকের কোনো মেসেজ বা কলের অপেক্ষায়, কিন্তু কিছুই না। বাড়িতে নীরবতা ছেয়েছিল। আমি কেবল দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছিলাম, যার নিয়মিত শব্দ আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে সময় বই যাচ্ছে। প্রতিটি টিকটিক শব্দ আমার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল। এখন হাসপাতালে কি হচ্ছে? রানিয়া কি এখনও বেঁচে আছে? ডাক্তাররা কি বুঝতে পেরেছেন যে তাকে বিষ দেওয়া হয়েছে? তারা কি কাউকে সন্দেহ করবে? আমি ওই রাতের প্রতিটি খুঁটিনাটি মনে করার চেষ্টা করলাম। আমি যখন গ্লাস বদলেছিলাম তখন কি কেউ আমাকে দেখেছিল? আমি হলের প্রতিটি চেহারা আমার মনে কল্পনা করলাম। আমি মনে করার চেষ্টা করলাম সেই মুহূর্তে কে আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু স্মৃতিগুলো অস্পষ্ট ছিল। সবকিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। আমি উত্তেজিত ছিলাম এবং কাজের ওপর মনোযোগী ছিলাম, তাই আমি আমার চারপাশের মানুষের দিকে তেমন নজর দিইনি। হতে পারে কেউ একজন দেখছিল, হতে পারে হোটেলে ক্যামেরা ছিল। বড় হোটেলগুলো সাধারণত সিসিটিভি ক্যামেরা রাখে, কিন্তু ক্যামেরাগুলো কি আমার করা কাজ পরিষ্কারভাবে দেখাবে? আমি যে গ্লাস বদলেছি তা কি কেউ দেখতে পাবে? আমি সোফা থেকে উঠলাম এবং ঘরে পায়চারি করতে শুরু করলাম। হাই হিল জুতোর কারণে আমার পা ব্যথা করছিল, কিন্তু আমি সেগুলো খুলিনি। শারীরিক ব্যথা আমাকে পূর্ণ আতঙ্কে ডুবে না যেতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করছিল। আমি রান্নাঘরে গেলাম এবং 1 গ্লাস পানি পূর্ণ করলাম। আমি তা দ্রুত পান করলাম। আমার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের চারদিকে তাকালাম। সবকিছু পরিষ্কার এবং গোছানো ছিল। আমি আজ সকালে অনুষ্ঠানে যাওয়ার আগে জায়গাটি পরিষ্কার করেছিলাম। সেটি অনেক আগের কোনো ঘটনা বলে মনে হচ্ছিল, অন্য কোনো জীবনের মতো। আজ সকালে আমি যে মানুষটি ছিলাম সে আর নেই। আমি বদলে গেছি। আমি অন্য একজন মানুষে পরিণত হয়েছি, এমন একজন মানুষ যে এমন কিছু করতে সক্ষম যা আমি কখনো ভাবিনি যে আমি করতে পারব। আমি লিভিং রুমে ফিরে এলাম। আমি আবারও আমার ফোন বের করলাম এবং নিউজ অ্যাপ খুললাম। কোনো হোটেলে দুর্ঘটনা বা কোনো কোম্পানির পার্টিতে বিষক্রিয়া নিয়ে কোনো খবর ছিল না। এটি এখনও অনেক তাড়াতাড়ি ছিল। খবর ছড়াতে সময় লাগে। হতে পারে আগামীকাল এই গল্পটি সব জায়গায় থাকবে, অথবা হয়তো থাকবে না। হয়তো এটি একটি ছোট স্থানীয় দুর্ঘটনা হিসেবে থেকে যাবে, কেউ একজন অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছে। আমি আর তারেক ছাড়া কেউ সত্যটি জানতে পারবে না। তারেক,
তার নাম আমার মাথায় একটি বিরক্তিকর সুরের মতো বাজছিল। শুরুতে আমি তাকে কত ভালোবাসতাম। ৮ বছর আগে যখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি অনুভব করেছিলাম যে আমি বিশ্বের সবচেয়ে সুখী নারী। সে সুন্দর ছিল, তার কাজে সফল ছিল এবং আমার পরিবারের সাথে ভদ্র আচরণ করত। আমার বাবা মা আমার পছন্দে খুশি ছিলেন। তারা আমাকে বলেছিলেন যে তার মতো একজন মানুষ খুঁজে পাওয়ায় আমি ভাগ্যবতী, এবং আমি তা বিশ্বাস করেছিলাম। আমরা এক বড় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলাম, যেখানে আমরা ৩০০ জনেরও বেশি মানুষকে দাওয়াত দিয়েছিলাম। সেটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত, অন্তত আমি তাই ভেবেছিলাম। প্রথম কয়েক বছর ভালো ছিল, আমরা সুখী ছিলাম, অথবা অন্তত আমি সুখী ছিলাম। আমি জানতাম না তার মাথায় কি চলছিল। ২ বছর আগে থেকে বিষয়গুলো বদলাতে শুরু করে। সে শীতল ও দূরে সরে যেতে থাকে। সে দীর্ঘ সময় কাজ করত এবং দেরিতে বাড়ি ফিরত। আমি যখন তার দিনকাল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, সে খুব ছোট উত্তর দিত এবং বিস্তারিত কিছু জানাতে আগ্রহী হতো না। শুরুতে আমি ভেবেছিলাম এটি কেবল কাজের চাপ, কিন্তু এটি চলতেই থাকল এবং আরও খারাপ হল। সে আমাকে স্পর্শ করা এড়িয়ে চলতে থাকল। আমি যখন রাতে তার কাছে যাওয়ার চেষ্টা করতাম, সে মুখ ফিরিয়ে নিত এবং বলতো সে ক্লান্ত। আমরা সত্যিকারের কথা বলা বন্ধ করে দিলাম। আমাদের জীবন কেবল একটি যান্ত্রিক রুটিনে পরিণত হল। আমরা ঘুম থেকে উঠতাম, সে কাজে যেত, আমি ঘরের কাজ করতাম, সে ফিরে আসত। আমরা নীরবে রাতের খাবার খেতাম এবং একই বিছানায় ঘুমাতাম, কিন্তু আমরা একে অপরের থেকে মাইলের পর মাইল দূরে ছিলাম। ৬ মাস আগে আমি প্রথমবার রানিয়ার নাম শুনি। সে তার কাজের কথায় প্রাসঙ্গিকভাবে তার নাম উল্লেখ করেছিল। সে বলেছিল যে সে তার বিভাগের একজন নতুন কর্মচারী, বুদ্ধিমান এবং দক্ষ। তখন আমি বিষয়টি নিয়ে তেমন ভাবিনি, কিন্তু এরপর সে তার কথা বেশি বলতে শুরু করল। রানিয়া এটা বলেছে, রানিয়া ওটা করেছে। তার নাম বলার ধরনে একটা অন্যরকম সুর ছিল, একটা বিশেষ টোন, এক অদ্ভুত উষ্ণতা। আমি সন্দেহ করতে শুরু করলাম। আমি চিরাচরিত ধোঁকা দেওয়ার লক্ষণগুলো লক্ষ্য করতে থাকলাম। মোবাইল ফোন, যা নতুন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকত, যেসব মেসেজ সে আমার থেকে লুকিয়ে রাখত, বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই গোসল করতে যাওয়া, মাঝে মাঝে তার পোশাকে নারী পারফিউমের গন্ধ। আমি তাকে একবার সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে তার আর রানিয়ার মধ্যে কিছু আছে কিনা। সে হাসল এবং বলল যে আমি বিষয়গুলো কল্পনা করছি। সে বলল যে আমি একজন সন্দেহপ্রবণ এবং বিরক্তিকর স্ত্রী হয়ে উঠেছি। সে বলল যে আমার তাকে আরও বিশ্বাস করা উচিত। সে আমাকে অপরাধী বোধ করালো কারণ আমি তাকে জিজ্ঞাসা করেছি। সে আমাকে বোঝালো যে সমস্যাটি আমার, তার নয়, এবং কারণ আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কারণ আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছিলাম, আমি তার কথা বিশ্বাস করা বেছে নিলাম। আমি আমার সন্দেহগুলোকে চেপে রাখা এবং আরও ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করা বেছে নিলাম। কিন্তু হৃদয়ের গভীর থেকে আমি সত্যটা জানতাম। আমি জানতাম সে মিথ্যা বলছিল, এবং আজ রাতে আমি নিজের চোখে প্রমাণ দেখেছি। আমি তাকে আমাকে মারার চেষ্টা করতে দেখেছি। এটি কেবল কোনো আবেগীয় বিশ্বাসঘাতকতা ছিল না, এটি তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। সে আমাকে মৃত দেখতে চেয়েছিল। কেন? যাতে সে কোনো বাধা ছাড়াই রানিয়ার সাথে থাকতে পারে, যাতে তাকে ডিভোর্স দিতে না হয় এবং সম্পত্তি ভাগ করতে না হয়। নাকি সে আমাকে এতটাই ঘৃণা করত যে সে আমাকে তার জীবন থেকে স্থায়ীভাবে সরিয়ে দিতে চেয়েছিল? আমি উত্তর জানতাম না, কিন্তু আমি জানতাম যে আমি আর নিরাপদ নই। আমি আর তার সাথে থাকতে পারতাম না। আমি তাকে আর কখনোই বিশ্বাস করতে পারতাম না। হঠাৎ ফোনটি বেজে উঠল। আমি লাফিয়ে উঠলাম। আমার হৃৎপিণ্ড সুজোরে ধরভর করছিল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। এটি তারেক ছিল। আমি মুহূর্তের জন্য ইতস্তত করলাম। ফোনটি ধরার সময় আমার হাত কাঁপছিল। আমার কি উত্তর দেওয়া উচিত? সে কি বলবে? শেষ পর্যন্ত আমি উত্তর বোতাম টিপলাম এবং ফোনটি কানে ধরলাম। আমি কিছু বললাম না, অপেক্ষা করলাম যেন সে আগে কথা বলে। অন্য পাশ থেকে তার কণ্ঠস্বর এলো, এক ক্লান্ত ও বিধ্বস্ত কণ্ঠস্বর। সে বলল যে রানিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে। সে বলল যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সে বলল যে ডাক্তাররা ঠিক জানেন না তার কি হয়েছে, তবে তারা তীব্র বিষক্রিয়ার সন্দেহ করছেন। আমি এমন এক স্বরে উত্তর দিলাম যা উদ্বিগ্ন শোনানোর চেষ্টা করছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, অথবা সে চায় কিনা যে আমি হাসপাতালে আসি। সে বলল না। সে বলল যে সে আজ রাতে সেখানে থাকবে, সে তাকে একা রেখে আসবে না। আমার বুকের রাগ ফুটে উঠল। সে তাকে একা রেখে আসবে না, অথচ সে আমাকে একা মৃত অবস্থায় ফেলে রাখার জন্য প্রস্তুত ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম পুলিশ কি সেখানে আছে কিনা, তারা বিষয়টি তদন্ত করছে কিনা। উত্তর দেওয়ার আগে সে এক মুহূর্ত থামল।
সে বলল যে তারা ডাক্তারদের সাথে কথা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছুই পরিষ্কার নয়। সে বলল তারা মনে করছে সম্ভবত সে এমন কিছু খেয়েছে বা পান করেছে যা তার শরীরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েক মিনিট পর আমরা কলটি শেষ করলাম। আমার সাথে তার কথা বলা ছিল শীতল, প্রায় আনুষ্ঠানিক। সে আমার কথা জিজ্ঞাসা করেনি, আমি কিভাবে বাড়ি ফিরেছি তা জানতে চাইনি। সে আমার অবস্থার কোনো পরোয়াই করেনি। তার সমস্ত চিন্তা রানিয়ার সাথে ছিল। সেটি একদম পরিষ্কার ছিল। আমি ফোনটি রেখে দিলাম। আমি টেবিলের উপর ফোনটি রেখে সেটির দিকে তাকালাম। এই কলটি ছিল, আমি যা আগে থেকেই জানতাম তার আরও একটি নিশ্চিতকরণ মাত্র। সে আমাকে ভালোবাসে না। হয়তো বছরের পর বছর ধরে সে আমাকে ভালোবাসেনি। হয়তো সে আমাকে কখনোই ভালোবাসেনি। হয়তো সে আমাকে কেবল এই জন্য বিয়ে করেছিল যে আমি উপযুক্ত ছিলাম, কারণ আমার পরিবার সম্মানিত ছিল, কারণ আমি ছিলাম একটি নিরাপদ পছন্দ। কিন্তু আমি যা সে চেয়েছিল তা হতে পারিনি। আমি শোবার ঘরে গেলাম। ঘরটি গোছানো ছিল, বিছানাটি যত্ন করে পাতা ছিল। আমি বিছানার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলাম। আজ রাতে সেখানে ঘুমানোর কথা আমি ভাবতেই পারছিলাম না। যে বালিশে সে মাথা রাখত সেখানে শুয়ে থাকার কথা আমি কল্পনা করতে পারছিলাম না। আমি আলমারি খুললাম এবং একটি কম্বল ও বালিশ বের করলাম। সেগুলো নিয়ে আমি লিভিং রুমে ফিরে এলাম। আমি সোফার ওপর কম্বলটি বিছিয়ে ঘুমের জায়গা তৈরি করলাম। অবশেষে আমি আমার পোশাক এবং জুতো খুললাম। আমি একটি আরামদায়ক ঘুমের পোশাক পরলাম, কিন্তু ঘুমানো ছিল অসম্ভব। আমি সোফায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখ খোলা ছিল এবং মস্তিষ্ক অবিরাম ঘুরছিল। আমি আমার বিকল্পগুলো নিয়ে ভাবলাম, এখন আমার কি করা উচিত। আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে, এটি পরিষ্কার ছিল। যে মানুষটি আমাকে মারার চেষ্টা করেছে তার সাথে আমি থাকতে পারি না। কিন্তু আমি কোথায় যাব? আমার পরিবার এখান থেকে কয়েক ঘন্টার দূরত্বে অন্য একটি শহরে ছিল। আমার বন্ধু ছিল খুব কম, এবং তাদের বেশিরভাগই ছিল আমার ও তারেকের কমন বন্ধু। আমি নিশ্চিত ছিলাম না যে কাকে আমি বিশ্বাস করতে পারি। হয়তো আমাকে কয়েকদিনের জন্য কোনো হোটেলে যেতে হবে, যতক্ষণ না আমি আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি, যতক্ষণ না আমি একটি পরিকল্পনা তৈরি করতে পারি। কিন্তু তার আগে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। তারেক যদি জানতে পারে যে আমি গ্লাসগুলো বদলে দিয়েছিলাম, সে যদি জানতে পারে যে রানিয়ার সাথে যা ঘটেছে তার কারণ আমি, তবে সে কি করবে? সে কি আমাকে আবারও মারার চেষ্টা করবে? এবার হয়তো আরও নিশ্চিত কোনো উপায়ে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার একটি প্রমাণের প্রয়োজন, এমন কিছু যা আমাকে রক্ষা করবে যদি সে আমাকে ক্ষতি করার চেষ্টা করে বা আমার উপর দোষ চাপায়। আমার সেই ছোট বোতলটির কথা মনে পড়ল যা আমি তাকে পকেট থেকে বের করতে দেখেছিলাম। সেটি কি এখনও তার কাছে আছে, নাকি সে ওটা ফেলে দিয়েছে? যদি সেটি এখনও তার জ্যাকেটের পকেটে থাকে, তবে এটি হবে একটি জোরালো প্রমাণ। আমি সোফা থেকে উঠলাম এবং আবারও শোবার ঘরে গেলাম। আমি তার আলমারি খুললাম। সে রাতে যে জ্যাকেটটি পরেছিল সেটি সেখানে ঝুলছিল। আমি ভেতরের পকেটে হাত দিলাম, সেটি খালি ছিল। অন্য পকেটটিও দেখলাম, সেটিও খালি। আমি হতাশ অনুভব করলাম, কিন্তু তারপরে এই ঘরের কোণে ময়লা কাপড়ের ঝুড়িটি আমার চোখে পড়ল। আমি সেখানে গিয়ে খুঁজতে শুরু করলাম। সে যে প্যান্টটি পরেছিল সেটি খুঁজে পেলাম। আমি পকেটগুলো হাতড়ালাম। ডান দিকের ছোট পকেটে আমি শক্ত ও ঠান্ডা কিছু অনুভব করলাম। আমি সেটি বের করলাম। এটি ছিল সেই স্বচ্ছ ছোট বোতলটি যা আমি তাকে ব্যবহার করতে দেখেছিলাম। সেটি প্রায় খালি ছিল, কিন্তু তলায় সামান্য কিছু তরল তখনও লেগেছিল। আমি খুব সাবধানে সেটি ধরলাম। এটিই ছিল সেই অস্ত্র যা দিয়ে সে আমাকে মারার চেষ্টা করেছিল। নির্দোষ দেখতে এই স্বচ্ছ তরলটি আমার জীবন শেষ করে দেওয়ার কথা ছিল। আমি আলোর নিচে সেটি পরীক্ষা করলাম। সেখানে কোনো চিহ্ন বা লেখা ছিল না, এর কোনো স্পষ্ট গন্ধও ছিল না। এটি কি ছিল? নিশ্চয়ই কোনো ধরনের বিষ, কিন্তু কি ধরনের এবং সে এটি কোথায় পেল? সে কি এটি ব্ল্যাক মার্কেট থেকে কিনেছিল? কেউ কি তাকে এটি দিয়েছিল? প্রশ্ন ছিল অনেক, কিন্তু উত্তর ছিল খুব কম। আমি বোতলটি নিলাম এবং আমার ব্যক্তিগত ব্যাগে লুকিয়ে রাখলাম। এটি ছিল আমার জন্য একটি বীমা, একটি প্রমাণ যদি আমার প্রয়োজন হয়। কিন্তু আমি জানতাম যে নিজেকে না জড়িয়ে আমি এটি ব্যবহার করতে পারবো না। আমি যদি পুলিশকে বোতলটির কথা বলি, তারা আমাকে জিজ্ঞেস করবে আমি কিভাবে এটি সম্পর্কে জানলাম। তারা আমাকে সেই রাতের কথা জিজ্ঞেস করবে এবং হয়তো তারা জানতে পেরে যাবে যে আমিই গ্লাসগুলো বদলে দিয়েছিলাম। আমি আটকা পড়েছিলাম। আমরা দুজনেই আটকা পড়েছিলাম, আমি এবং তারেক, মিথ্যা আর প্রাণঘাতী রহস্যের এক জালে। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো আসতে শুরু করল। আমি এক মুহূর্তের জন্যও ঘুমাইনি। আমি সোফায় শুয়ে থাকলাম, চোখ দুটো ছাদের দিকে স্থির, এবং চিন্তাগুলো এক অন্তহীন ঘূর্ণিপাকে।
আমার শরীরের প্রতিটি পেশি শক্ত ও ব্যথায় টনটন করছিল। আমি পাখিদের সকালের কিচিরমিচির শুনতে পেলাম। এই বাইরে জীবন তার ছন্দে এগিয়ে যাচ্ছিল যখন আমি একটি অন্তহীন দুঃস্বপ্নে আটকা পড়েছিলাম। আমি সোফা থেকে উঠে বাথরুমে গেলাম, আয়নায় নিজের দিকে তাকালাম। যে মুখটি আমি দেখলাম তা আমার অচেনা এক নারীর মুখ। চোখের নিচে কালো দাগ, ত্বক ফ্যাকাশে এবং চুল উস্কো খুস্কো। আমাকে দেখতে একটি প্রেতাত্মার মতো লাগছিল। গতকাল আমি যে মানুষটি ছিলাম তার এক বিবর্ণ সংস্করণ। আমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিলাম। অনুভূতিটি আকস্মিক ছিল, কিন্তু তা আমাকে কিছুটা মনোযোগ দিতে সাহায্য করল। আমি ধীরে ধীরে মুখ মুছলাম। প্রতিটি নড়াচড়া করতে আমার পরিশ্রম হচ্ছিল। আমি লিভিং রুমে ফিরে এলাম এবং আমার ফোনটি হাতে নিলাম। সেখানে অপরিচিত কিছু নম্বর থেকে বেশ কিছু মেসেজ ছিল। সম্ভবত তারেকের সহকর্মীরা রানিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছিল। আমি কোনোটির উত্তর দিলাম না। আমার ছোট বোনের কাছ থেকেও একটি মেসেজ ছিল, যেখানে সে জিজ্ঞাসা করেছিল যে পার্টি কেমন হলো। আমি তাকে একটি ছোট উত্তর লিখলাম। বললাম যে সবকিছু ভালো ছিল এবং আমি কেবল ক্লান্ত। আমি তাকে সত্য কথা বলতে পারলাম না। আমি কাউকেই বলতে পারলাম না। আমি রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ চা বানালাম। গরম পানি ঢালার সময় আমার হাত তখনও একটু কাঁপছিল। আমি টেবিলের ওপর বসলাম এবং 2 হাতের মধ্যে কাপটি ধরলাম। আমার ঠান্ডা আঙুলগুলোতে উষ্ণতা অনুভব করার চেষ্টা করলাম। আমি এক চুমুক খেলাম। আমি চিনি দেওয়া সত্ত্বেও এর স্বাদ তেতো লাগছিল। এখন সব কিছুর স্বাদই অন্যরকম, ভয় এবং অপরাধবোধের স্বাদ। আমি কিছু খাবার চেষ্টা করলাম। ফ্রিজ থেকে রুটি বের করলাম, কিন্তু এক গ্রাসও গিলতে পারলাম না। আমার পাকস্থলী শক্ত ও ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। আমি আবারও বমি ভাব অনুভব করলাম। সময় 7টা পেরিয়ে গিয়েছিল। মাঝরাতের সেই ফোন কলের পর তারেকের কাছ থেকে আর কিছু শুনিনি। সে কি তখনও হাসপাতালে ছিল? রানিয়া কি মারা গেছে, নাকি সে বেঁচে গেছে? এই অনিশ্চয়তা আমাকে মেরে ফেলছিল। আমি আবারও আমার ফোনে নিউজের অ্যাপটি খুললাম। এবার আমি একটি ছোট প্রতিবেদন খুঁজে পেলাম। শিরোনামে বলা হয়েছিল যে শহরের একটি হোটেলের পার্টিতে রহস্যজনক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ত্রিশোর্ধ্ব এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আমি জানতাম সে রানিয়া। আমি পুরো প্রতিবেদনটি পড়লাম। সেখানে বলা হয়েছিল যে বিষের ধরন নির্ধারণের জন্য ডাক্তাররা পরীক্ষা চালাচ্ছেন। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলেও সেখানে উল্লেখ ছিল। আমার হাড়ের ভিতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তদন্ত, তারা তদন্ত করবে, তারা প্রশ্ন করবে, তারা উত্তরের সন্ধান করবে। আমি টেবিলের উপর ফোনটি রেখে 2 হাতের তালুতে মাথা চেপে ধরলাম। আমাকে ভাবতে হবে, আমাকে বুদ্ধিমান হতে হবে। পুলিশ যদি আমাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তবে আমি কি বলবো? আমি তাদের তারেক সম্পর্কে সত্যটা বলে দেব, কিন্তু আমি যদি তা করি, তারা জেনে যাবে যে আমি গ্লাস বদলে দিয়েছিলাম। আমি নিজেও জড়িয়ে পড়ব। তারা আমাকে খুন বা খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করতে পারে, যদিও সেটি ছিল আত্মরক্ষা। কে আমাকে বিশ্বাস করবে? আমি সাথে সাথে পুলিশের কাছে যাইনি বা কাউকে বলিনি যে আমি গ্লাস বদলেছি। তার বদলে আমি রানিয়াকে বিষ পান করিয়েছি। আইনের চোখে আমিও অপরাধী ছিলাম, আমিও খুনি ছিলাম। অন্য উপায়টি ছিল নীরব থাকা, এমন ভান করা যেন আমি কিছুই জানি না, একজন আতঙ্কিত ও শোকাতুর স্ত্রী হওয়া। কিন্তু তারিক সম্পর্কে কি হবে? আমি যদি চুপ থাকি, সেও চুপ থাকবে। আমরা দুজনেই আমাদের রহস্য রক্ষা করব, আমরা দুজনেই নিজেকে রক্ষা করব। কিন্তু তার মানে হলো আমি তার সাথে এই বিষাক্ত বিবাহে আটকা পড়ে থাকব। আমি পালাতে পারব না, আমি নতুন জীবন শুরু করতে পারব না। আমরা চিরকালের জন্য এই প্রাণঘাতী রহস্যের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে থাকব। তালার ভেতরে চাবি ঘোরার শব্দ পেলাম। সদর দরজা খুলে গেল। আমি যেখানে ছিলাম সেখানেই জমে গেলাম। তারিক ফিরে এসেছে। আমি করিডোরে তার ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। সে রান্নাঘরে ঢুকল। তাকে আমার চেয়েও বেশি ক্লান্ত দেখাচ্ছিল। তার চোখগুলো লাল এবং কান্নায় ও বিনিদ্রায় ফোলা ছিল। তার দাড়ি একটু বড় হয়ে গেছে, কাপড়গুলো কুচকানো। টেবিলের ওপর আমাকে বসে থাকতে দেখে সে থেমে গেল। আমরা দীর্ঘক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। আমাদের মধ্যকার নীরবতা ছিল ভারী এবং না বলা অনেক কথায় পূর্ণ। অবশেষে সে ফিসফিস করে নীরবতা ভাঙল। সে ভাঙা গলায় বলল যে রানিয়া এখনও আইসিইউতে আছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তাররা জানেন না সে বাঁচবে কিনা। আমি উদ্বেগের ভান করে নির্দোষ স্বরে তাকে জিজ্ঞেস করলাম ডাক্তাররা কি খুঁজে পেয়েছেন। সে বলল যে প্রাথমিক পরীক্ষায় তার শরীরে বিষাক্ত উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু তারা এখনও এর ধরন শনাক্ত করতে পারেনি। সে বলল যে পুলিশ তার সাথে এবং যারা পার্টিতে ছিল তাদের সাথে কথা বলেছে। আমার বুক ধক করে উঠল। আমি তাকে জিজ্ঞেস করলাম সে তাদের কি বলেছে। সে আমার দিকে এক অদ্ভুত নজরে তাকালো, যা আমি পড়তে পারলাম না।
সে বলল যে সে তাদের কেবল তাই বলেছে যা সে দেখেছে। রানিয়া স্বাভাবিকভাবে পান করছিল এবং কথা বলছিল, তারপর হঠাৎ সে পড়ে গেল। সে গ্লাসের ব্যাপারে কিছু বলেনি। দুর্ঘটনার কয়েক মিনিট আগে সে যে আমার বা রানিয়ার কাছাকাছি ছিল সেটিও সে উল্লেখ করেনি। সে আমার সামনের চেয়ারে বসল, পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে একটি জ্বালালো। সে 2 বছর আগে ধূমপান ছেড়ে দিয়েছিল, কিন্তু মনে হয় সে আবার সেটি শুরু করেছে। সে দীর্ঘ এক টান দিল এবং ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল। সে শান্ত স্বরে বলল, একটি ভয়ঙ্কর শান্ত স্বরে। সে বিশ্বাস করে যে কেউ রানিয়াকে ক্ষতি করার চেষ্টা করেছে। সে বলল এটি কোনো দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করে তার পানীয়তে কিছু মিশিয়েছে। যখন সে কথাটি বলল তখন সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছিল। সে আমার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। আমি আমার মুখে কোনো ভাব প্রকাশ না করার চেষ্টা করলাম। আমি বললাম এটি খুবই ভয়াবহ এবং কে এমন করতে পারে তা জিজ্ঞেস করলাম। সে কাঁধ ঝাঁকালো এবং বলল যে সে জানে না, কিন্তু পুলিশ তা খুঁজে বের করবে। এরপর সে এমন কিছু বলল যা আমার রক্ত জমিয়ে দিল। সে বলল যে পুলিশ পার্টিতে থাকা সবাইকে জিজ্ঞাসা করতে চায়, আমাকেও। সে বলল যে পরবর্তী কয়েকদিনের মধ্যে তারা আমার সাথে যোগাযোগ করবে। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। আমি বললাম আমার কোনো আপত্তি নেই এবং আমি সাধ্যমতো সাহায্য করব। কিন্তু ভেতরে ভেতরে আতঙ্ক আমাকে ছিঁড়ে খাচ্ছিল। আমি তাদের কি বলবো? আমি কেমন আচরণ করব? তারা কি সত্যটা জেনে যাবে? তারেক টেবিলের ওপর অ্যাশট্রেতে সিগারেটটি নিভিয়ে ফেলল। সে বলল যে সে গোসল করে কয়েক ঘন্টা ঘুমাবে এবং তারপর আবার হাসপাতালে যাবে। সে উঠে আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে যেখানে বসেছিল আমি সেখানে অপলক তাকিয়ে থাকলাম। কথোপকথনটি খুব অদ্ভুত ছিল। সে আমার রাত কেমন কেটেছে, আমি কিভাবে ঘুমিয়েছি বা আমার কেমন লাগছে তা জিজ্ঞেস করেনি। সে আমাকে পার্টিতে একা রেখে যাওয়ার জন্য ক্ষমা চায়নি। আমার প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। তার সমস্ত চিন্তা ছিল রানিয়াকে নিয়ে। কিন্তু তার চাহনিতে অন্য কিছু ছিল, এমন কিছু যা আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। সে কি আমাকে সন্দেহ করছিল? সে কি ভাবছিল যে আমি এটি করেছি? কিন্তু সে কিভাবে তা ভাববে? সে তো জানত না যে আমি তাকে আমার গ্লাসে বিষ দিতে দেখেছি। নাকি সে জানত? বাকি দিনটি আমি তীব্র উত্তেজনার মধ্যে কাটালাম। আমি ঘরের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার মন সব সময় বিক্ষিপ্ত ছিল। আমি প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচাড়া শুনছিলাম। তারেক শোবার ঘরে ঘুমাচ্ছিল। দুপুরের পর সে ঘুম থেকে উঠল, আবার গোসল করল এবং আমাকে বিদায় না জানিয়েই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি আবারও বাড়িতে একা হয়ে গেলাম। একাকিত্ব ছিল শ্বাসরুদ্ধকর। দেয়ালগুলো যেন আমার ওপর চেপে আসছিল। আমি অনুভব করলাম যে আমি আটকা পড়ে গেছি, এই বাড়িতে, এই জীবনে, এই দুঃস্বপ্নে। সন্ধে দরজার বেল বেজে উঠল। আমি লাফিয়ে উঠলাম। হৃৎপিণ্ড সজোরে ধরধর করছিল। কে হতে পারে? আমি সাবধানে দরজার কাছে গেলাম এবং আই হোল দিয়ে তাকালাম। সেখানে ফরমাল পোশাক পরা 2 জন লোক ছিল, যাদের একজনের হাতে একটি ছোট নোটবুক ছিল। পুলিশ। আমি ধীরে ধীরে দরজা খুললাম। প্রথম ব্যক্তি 40 অর্ধ এক লোক, যার চুল ছোট এবং মুখ গম্ভীর। সে নিজের পরিচয় দিল। সে বলল যে সে ইন্সপেক্টর মাজদি এবং এটি তার সহকর্মী ইন্সপেক্টর ওয়াইল। তারা বলল যে তারা গত রাতে কোম্পানির পার্টিতে ঘটা বিষক্রিয়ার ঘটনাটি তদন্ত করছে। তারা আমাকে কিছু প্রশ্ন করতে চাইল। আমি তাদের ভেতরে আসার আমন্ত্রণ জানালাম। আমরা লিভিং রুমে বসলাম। ইন্সপেক্টর মাজদি আমার সামনের চেয়ারে বসলেন, যখন ওয়াইল জানালার কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল এবং শুনছিল। মাজদি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করলেন। আমার পুরো নাম, তারেকের সাথে আমার সম্পর্ক এবং আমরা কতদিন ধরে বিবাহিত। আমি শান্তভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিলাম এবং আমার কণ্ঠস্থর স্থির রাখার চেষ্টা করলাম। তারপর তিনি পার্টি সম্পর্কে প্রশ্নে চলে গেলেন। আমরা কখন পৌঁছেছিলাম, কার সাথে কথা বলেছিলাম, আমি কি পান করেছিলাম এবং কি খেয়েছিলাম, প্রতিটি প্রশ্ন আমাকে সেই বিপজ্জনক সত্যের আরও কাছে নিয়ে যাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন আমি রানিয়াকে চিনি কিনা। আমি বললাম হ্যাঁ, সে আমার স্বামীর সহকর্মী। তিনি আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করলেন। আমি মুহূর্তের জন্য ইতস্তত করলাম। আমার কি সৎ হওয়া উচিত? আমার কি তাদের বলা উচিত যে আমরা বন্ধু ছিলাম না? আমি সিদ্ধান্ত নিলাম আংশিক সত্য বলবো। আমি বললাম আমরা খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না এবং কেবল সামাজিক অনুষ্ঠানগুলোতে আমাদের দেখা হতো। আমি উল্লেখ করলাম না যে সে আমাকে অপমান করত বা আমি তার আর তারেকের সম্পর্কের ব্যাপারে সন্দেহ করতাম। ইন্সপেক্টর মাজদি তার নোটবুকে কিছু নোট লিখলেন, তারপর মাথা তুলে সরাসরি আমার দিকে তাকালেন। তিনি সেই প্রশ্নটি করলেন যে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন পার্টিতে আমি কোনো অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি কিনা, কেউ কি সন্দেহজনক আচরণ করছিল বা অস্বাভাবিক কিছু ঘটেছিল। আমার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে আমি নিশ্চিত ছিলাম তারা সেটি শুনতে পাচ্ছে, কিন্তু আমি নিজেকে শান্ত রেখে উত্তর দিতে বাধ্য করলাম। আমি বললাম যে আমি অদ্ভুত কিছু লক্ষ্য করিনি
এবং রানিয়া পড়ে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমি মিথ্যা বললাম। আমি সরাসরি ইন্সপেক্টরের মুখের ওপর মিথ্যা বললাম। ঘরের ভেতর ঠান্ডা থাকা সত্ত্বেও আমার কপালে ঘাম জমতে শুরু করল। ইন্সপেক্টর ওয়াইল, যিনি এতক্ষণ নীরব ছিলেন, প্রথমবার কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, রানিয়া যখন পড়ে যায় তখন আমি ঠিক কোথায় ছিলাম? আমি বললাম, আমি হলের অন্য প্রান্তে পানীয়র টেবিলের কাছে ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, রানিয়া পড়ে যাওয়ার আগে তাকে কিছু পান করতে দেখেছি কিনা। আমি বললাম, আমার ঠিক মনে নেই, কারণ হলটি ভিড় ছিল এবং আমি ব্যস্ত ছিলাম। জিজ্ঞাসাবাদ আরও প্রায় ২০ মিনিট চলল। তারা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রশ্ন বারবার করছিল। তারা আমার কথার মধ্যে গরমিল ধরার চেষ্টা করছিল, কিন্তু আমি সতর্ক ছিলাম এবং আমার গল্পে অটল থাকলাম। শেষে ইন্সপেক্টর মাজদি তার নোটবুক বন্ধ করলেন এবং উঠে দাঁড়ালেন। তিনি বললেন, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাদের হয়তো আবারও আমার সাথে কথা বলতে হবে। তিনি আমাকে তার ভিজিটিং কার্ড দিলেন এবং বললেন, গুরুত্বপূর্ণ কিছু মনে পড়লে যেন তাকে ফোন করি। আমি দরজার কাছে তাদের বিদায় জানালাম এবং দরজা বন্ধ করে দিলাম। আমি দরজার ওপর হেলান দিয়ে দাঁড়ালাম। আমার পুরো শরীর কাঁপছিল। আমি প্রথম জিজ্ঞাসাবাদ থেকে বেঁচে গেছি, কিন্তু আমি জানতাম এটিই শেষ নয়। সেই রাতে তারেক বাড়িতে ফিরল না। সে আমাকে একটি ছোট মেসেজ পাঠালো, যেখানে লেখা ছিল যে সে সারা রাত হাসপাতালে থাকবে। সে বাড়িতে নেই জেনে আমি স্বস্তি অনুভব করলাম। আমি আবারও তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, অন্তত এখনই না। আমি আবারও সোফায় ঘুমালাম, কিন্তু এবার ঘুম ছিল হালকা এবং অশান্ত। আমি দুঃস্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম রানিয়া আমাকে তাড়া করছে। তার চোখ বড় বড় করে খোলা এবং সে চিৎকার করে আমাকে দোষারোপ করছে। আমি দেখলাম তারেক বিষের বোতল ধরে শয়তানি হাসি হাসছে। আমি রাতে কয়েকবার জেগে উঠলাম। শরীর ঘামে ভেজা এবং হৃৎপিণ্ড পাগলের মতো ধরভর করছিল। পার্টির পর তৃতীয় দিনটি শুরু হলো খুব ভোরে একটি ফোন কলের মাধ্যমে। ফোনের অন্য প্রান্ত থেকে একজন নারীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি বললেন তিনি হাসপাতালের একজন নার্স। তিনি বললেন তারেক তাকে ফোন করে আমাকে জানাতে বলেছে যে রানিয়ার অবস্থা রাতে কিছুটা উন্নতি হয়েছে। সে এখন আর তাৎক্ষণিক বিপদের মুখে নেই, কিন্তু সে এখনও জ্ঞান হারানো অবস্থায় আছে। ডাক্তাররা তার সুস্থতার ব্যাপারে সাবধানী ছিলেন। আমি নার্সকে ধন্যবাদ দিয়ে কলটি শেষ করলাম। এই খবরটি শুনে আমার কেমন লাগা উচিত আমি বুঝতে পারলাম না। আমার মনের একটা অংশ স্বস্তি অনুভব করছিল, কারণ সে মারা যায়নি, অর্থাৎ আমি বাস্তবে খুনি হইনি। কিন্তু অন্য অংশটি ভীত ছিল। সে যদি জেগে ওঠে, সে যদি কিছু মনে করতে পারে, সে যদি সেই রাতে কিছু দেখে থাকে, সে কি বলবে? পরবর্তী কয়েক ঘণ্টা আমি ইন্টারনেটে বিষের ধরন এবং তাদের লক্ষণ নিয়ে গবেষণায় কাটালাম। আমি বুঝতে চেয়েছিলাম তারেক ওই গ্লাসে কি রেখেছিল। আমি বিভিন্ন বিষ সম্পর্কে পড়লাম, কিছু উদ্ভিজ্জ এবং কিছু রাসায়নিক। সেখানে অনেক ধরনের বিষ ছিল, যা রানিয়ার ক্ষেত্রে দেখা যাওয়া লক্ষণগুলো তৈরি করতে পারে: খিঁচুনি, মুখ দিয়ে ফেনা বের হওয়া, জ্ঞান হারানো। কিন্তু এগুলোর বেশিরভাগই সংগ্রহ করা কঠিন ছিল। তারেককে এর জন্য আগে থেকেই পরিকল্পনা করতে হয়েছিল। তাকে কোনো অবৈধ উৎস থেকে বিষ সংগ্রহ করতে হয়েছিল। এটি কোনো তাৎক্ষণিক কাজ ছিল না, এটি ছিল একটি সুচিন্তিত সিদ্ধান্ত, আমাকে মারার একটি নিখুঁত পরিকল্পনা। দুপুরের দিকে আমি একটি অজানা নম্বর থেকে মেসেজ পেলাম। আমি সেটি খুললাম এবং অনুভব করলাম আমার শরীরের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। মেসেজে লেখা ছিল, আমি জানি তুমি কি করেছ। কোনো নাম নেই, কোনো ব্যাখ্যা নেই, কেবল এই ভয়ঙ্কর 5টি শব্দ। ফোনটি ধরার সময় আমার হাত কাঁপছিল। এই মেসেজটি কে পাঠিয়েছে? এটি কি তারেক ছিল, নাকি অন্য কেউ আমাকে সেই রাতে দেখেছিল? এটি কি কোনো ব্ল্যাকমেইলার? আমি সেই নম্বরে কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটি বন্ধ ছিল। আমি মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? কিন্তু কোনো উত্তর এলো না। আমি দীর্ঘক্ষণ মেসেজটির দিকে তাকিয়ে থাকলাম, বোঝার চেষ্টা করলাম এর অর্থ কী। ভয় এখন অন্য কিছুতে রূপ নিতে শুরু করল, তার আগে পরিণত হতে থাকল। কেন আমাকে ভীত হতে হবে? কেন আমাকে লুকিয়ে থাকতে হবে? আমি তো এই সব কিছুর শুরু করিনি। তারেকই তো আমাকে মারার চেষ্টা করেছিল। আমি কেবল নিজেকে রক্ষা করেছি। বেঁচে থাকার জন্য যা করার দরকার ছিল আমি তাই করেছি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর শিকার হয়ে থাকব না। আমি তাকে ভয়ের মাধ্যমে আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে আমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে হবে। আমি শোভার ঘরে গেলাম এবং আলমারির ওপর থেকে একটি বড় ট্রাভেল ব্যাগ বের করলাম। আমি আমার জামা কাপড় এবং ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে আমি কোথায় যাব, কিন্তু আমি জানতাম আমি এখানে থাকতে পারি না। এই বাড়িটি আর নিরাপদ নয়। এই বিয়ে শেষ হয়ে গেছে। আমি খুব দ্রুত গোছাচ্ছিলাম, কোনো শৃঙ্খলা ছাড়াই ব্যাগে জিনিসপত্র ভরছিলাম। হঠাৎ আমি সদর দরজা খোলার শব্দ পেলাম। তারেক ফিরে এসেছে। আমি দ্রুত ব্যাগটি বন্ধ করলাম
এবং বিছানার নিচে ঠেলে দিলাম। আমি শোবার ঘর থেকে বেরিয়ে করিডোরে তার সাথে দেখা করতে গেলাম। তাকে আগের চেয়ে কিছুটা ভালো দেখাচ্ছিল। সে দাড়ি কামিয়েছে এবং কাপড় বদলেছে, কিন্তু তার চোখ এখনও লাল এবং ক্লান্ত ছিল। সে আমার দিকে শীতল চোখে তাকালো এবং বলল সে আমার সাথে কথা বলতে চায়। আমরা লিভিং রুমের সেই সোফায় বসলাম, যেখানে আমি গত 2 রাত ঘুমিয়েছি। আমাদের মধ্যে বিশাল দূরত্ব ছিল। সে এক প্রান্তে বসেছিল এবং আমি অন্য প্রান্তে। সে শান্ত স্বরে কথা বলতে শুরু করল, সেই ভয়ঙ্কর শান্ত স্বরে। সে বলল যে পুলিশ তদন্ত করছে এই ভেবে যে পার্টিতে উপস্থিত কেউ ইচ্ছে করে রানিয়াকে বিষ দিয়েছে। সে বলল যে তারা হোটেলের সিকিউরিটি ক্যামেরার ফুটেজগুলো পরীক্ষা করছে। আমার হৃৎপিণ্ড মুহূর্তের জন্য থমকে গেল। ক্যামেরার ফুটেজ! আমি এ নিয়ে যথেষ্ট ভাবিনি। ক্যামেরা যদি আমার করা কাজ দেখিয়ে দেয়, তারা যদি আমাকে গ্লাস বদলাতে দেখে ফেলে। আমি আমার মুখে কোনো ভাব প্রকাশ না করার চেষ্টা করলাম। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে তাকে জিজ্ঞেস করলাম তারা কি দরকারি কিছু খুঁজে পেয়েছে। উত্তর দেওয়ার আগে সে দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। সে বলল যে ফুটেজগুলো খুব একটা পরিষ্কার নয়। হলের ভেতর অনেক ব্লাইন্ড স্পট ছিল, যেখানে ক্যামেরা পৌঁছায় না। সে বলল তারা যা আছে তা এখনও বিশ্লেষণ করছে। আমি সামান্য স্বস্তি অনুভব করলাম, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারলাম না। তারপর সে এমন কিছু বলল যা আমাকে স্তব্ধ করে দিল। সে বলল যে সে বিশ্বাস করে আমি কিছু লুকাচ্ছি। সে বলল যে পার্টির রাত থেকে আমি খুব অদ্ভুত আচরণ করছি। সে বলল আমাকে আতঙ্কিত এবং অপরাধী দেখাচ্ছে। সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল রানিয়ার সাথে কি ঘটেছে সে সম্পর্কে আমি কিছু জানি কিনা। আমি তার চোখের দিকে তাকালাম। এই লোকটি যে আমার স্বামী ছিল, এই লোকটি যে আমাকে মারার চেষ্টা করেছে। আমার বুকের রাগ জ্বলে উঠল। সে কিভাবে সাহস পায় আমাকে অভিযুক্ত করার, যখন সে নিজেই আসল খুনি। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আমি এখন ভেটে পড়তে পারি না। আমি তাকে শীতল স্বরে বললাম যে সে কি বলছে আমি বুঝতে পারছি না। আমি অন্যদের মতো আতঙ্কিত এবং ক্লান্ত, এর বেশি কিছু নয়। সে মনে হয় আশ্বস্ত হল না। সে বলল সে আমাকে বছরের পর বছর ধরে চেনে এবং জানে আমি কখন মিথ্যে বলি। সে বলল এমন কিছু আছে যা আমি তাকে বলছি না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হচ্ছিল। আমি অনুভব করলাম আমি ফেটে পড়ার দ্বারপ্রান্তে আছি, তাকে সব বলে দেওয়ার দ্বারপ্রান্তে। তাকে বলার জন্য যে আমি তাকে আমার গ্লাসে বিষ মেশাতে দেখেছি এবং আমি কেবল নিজেকে বাঁচিয়েছি। কিন্তু আমি কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকালো এবং তার মুখ সাথে সাথে বদলে গেল। সে দ্রুত ফোনটি ধরল। তার কণ্ঠস্বরে উদ্বেগ ছিল। আমি তাকে বলতে শুনলাম, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। সে কলটি শেষ করে আমার দিকে তাকালো। সে বলল রানিয়া জেগে উঠেছে। সে বলল ডাক্তাররা বলছেন সে জ্ঞান ফিরে পেতে শুরু করেছে এবং কথা বলতে চায়। সে বলল তাকে এখনই হাসপাতালে যেতে হবে। সে সোফা থেকে লাফিয়ে উঠল এবং দরজার দিকে গেল। কিন্তু চৌকাঠে পৌঁছে সে থামল এবং ফিরে আমার দিকে তাকালো। সে এক শান্ত ও হুমকি ভরা স্বরে বলল, আমি ফিরে আসার পর আমরা এই কথা শেষ করব। তারপর সে বেরিয়ে গেল এবং তার পেছনে দরজাটি সজোরে বন্ধ হল। আমি লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকলাম। আমার শরীর উত্তেজনা এবং ভয়ে কাঁপছিল। রানিয়া জেগে উঠেছে, তার মানে সে কিছু মনে করতে পারে। সে হয়তো কি ঘটেছিল তা বলে দেবে, অথবা হয়তো সে কিছু মনে করতে পারবে না। বিষক্রিয়া এবং কোমায় থাকার পর স্মৃতিশক্তি অস্পষ্ট এবং অনির্ভরযোগ্য হতে পারে, কিন্তু আমি তার ওপর নির্ভর করতে পারছিলাম না। আমি শোবার ঘরে ফিরে গেলাম এবং বিছানার নিচ থেকে ব্যাগটি টেনে বের করলাম। আমি দ্রুত আমার জিনিসপত্র গোছানো শেষ করলাম। আমি আমার পাসপোর্ট, ওয়ালেট এবং আমার কাছে থাকা কিছু গয়না নিলাম। আমি সেই ছোট বোতলটিও নিলাম যা আমি ব্যাগে লুকিয়েছিলাম, তারেকের অপরাধের একমাত্র প্রমাণ। আমি সব আমার ব্যাগে ভরে সেটি বন্ধ করলাম। আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কোথায়? আমার কোনো পরিষ্কার পরিকল্পনা ছিল না। আমি কেবল জানতাম যে অনেক দেরি হওয়ার আগেই আমাকে এই জায়গা এবং এই লোকটির থেকে দূরে যেতে হবে। আমি আমার বোন সুহার কথা ভাবলাম, কিন্তু আমি তাকে এই ঝামেলার মধ্যে জড়াতে চাইলাম না। আমি হোটেলের কথা ভাবলাম, কিন্তু হোটেল আইডি কার্ড চাইবে এবং পুলিশ সহজেই আমাকে খুঁজে বের করবে। সেখানে আরেকটি বিকল্প ছিল, বিশ্ববিদ্যালয়ের এক পুরনো বন্ধু ইমান। আমরা কয়েক বছর আগে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমার বিয়ের পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম সে এখনও এই শহরেই থাকে। আমি আমার ফোনে তার পুরনো নম্বরটি খুঁজলাম। আমি তখনও সেটি রেখে দিয়েছিলাম। আমি তাকে কল দিলাম। আমার হৃৎপিণ্ড সুজোরে ধরফর করছিল। কয়েকবার রিং হওয়ার পর সে ফোন ধরল। তার কণ্ঠস্বর উষ্ণ এবং অবাক করা ছিল। সে বলল এতকাল পর আমার কণ্ঠস্বর শুনে সে খুশি হয়েছে। আমি তাকে সব বিস্তারিত বললাম না, কেবল বললাম যে আমার দাম্পত্য জীবনে সমস্যা চলছে এবং আমার কয়েকদিনের জন্য থাকার একটি জায়গা দরকার। সে খুব বেশি প্রশ্ন করল না। সে বলল আমি যখন চাই তখনই তার ফ্ল্যাটে আসতে পারি। সে আমাকে তার ঠিকানা দিল। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কলটি শেষ করলাম। কয়েকদিনের মধ্যে এই প্রথম আমি কিছুটা আশা অনুভব করলাম। আমার যাওয়ার একটা জায়গা হয়েছে, অন্তত একটি সাময়িক আশ্রয়।
আমি আমার ব্যাগ নিয়ে শোবার ঘর থেকে বের হলাম। আমি লিভিং রুম দিয়ে যাচ্ছিলাম এবং সেই জায়গার দিকে তাকালাম যা এককালে আমার বাড়ি ছিল। সেই সোফা যেখানে আমরা শত শতবার একসাথে বসেছি, সেই টেবিল যেখানে আমরা খেয়েছি, দেয়ালের ছবিগুলো, সুখী দিনগুলোর ছবি, সবকিছু মনে হচ্ছিল অন্য কোনো জীবনের অংশ, অন্য এক নারীর জীবনের অংশ। আমি আর সেই নারী নই, আমি বদলে গেছি। আমি আরও শক্তিশালী এবং আরও বিচক্ষণ হয়ে উঠেছি। আমি একজন সার্ভাইভার, বেঁচে যাওয়া মানুষ। কিন্তু আমি কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকালো এবং তার মুখ সাথে সাথে বদলে গেল। সে দ্রুত ফোনটি ধরল, তার কণ্ঠস্বরে উদ্বেগ ছিল। আমি তাকে বলতে শুনলাম, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। সে কলটি শেষ করে আমার দিকে তাকালো। সে বলল, রানিয়া জেগে উঠেছে। সে বলল, ডাক্তাররা বলছেন সে জ্ঞান ফিরে পেতে শুরু করেছে এবং কথা বলতে চায়। সে বলল তাকে এখনই হাসপাতালে যেতে হবে। সে সোফা থেকে লাফিয়ে উঠল এবং দরজার দিকে গেল, কিন্তু চৌকাঠে পৌঁছে সে থামল এবং ফিরে আমার দিকে তাকালো। সে এক শান্ত ও হুমকি ভরা স্বরে বলল, আমি ফিরে আসার পর আমরা এই কথা শেষ করব। তারপর সে বেরিয়ে গেল এবং তার পেছনে দরজাটি সোজরে বন্ধ হল। আমি লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকলাম। আমার শরীর উত্তেজনা এবং ভয়ে কাঁপছিল। রানিয়া জেগে উঠেছে, তার মানে সে কিছু মনে করতে পারে। সে হয়তো কি ঘটেছিল তা বলে দেবে, অথবা হয়তো সে কিছু মনে করতে পারবে না। বিষক্রিয়া এবং কোমায় থাকার পর স্মৃতিশক্তি অস্পষ্ট এবং অনির্ভরযোগ্য হতে পারে, কিন্তু আমি তার ওপর নির্ভর করতে পারছিলাম না। আমি শোবার ঘরে ফিরে গেলাম এবং বিছানার নিচ থেকে ব্যাগটি টেনে বের করলাম। আমি দ্রুত আমার জিনিসপত্র গোছানো শেষ করলাম। আমি আমার পাসপোর্ট, ওয়ালেট এবং আমার কাছে থাকা কিছু গয়না নিলাম। আমি সেই ছোট বোতলটিও নিলাম যা আমি ব্যাগে লুকিয়েছিলাম, তারেকের অপরাধের একমাত্র প্রমাণ। আমি সব আমার ব্যাগে ভরে সেটি বন্ধ করলাম। আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কোথায়? আমার কোনো পরিষ্কার পরিকল্পনা ছিল না। আমি কেবল জানতাম যে অনেক দেরি হওয়ার আগেই আমাকে এই জায়গা এবং এই লোকটির থেকে দূরে যেতে হবে। আমি আমার বোন সুহার কথা ভাবলাম, কিন্তু আমি তাকে এই ঝামেলার মধ্যে জড়াতে চাইলাম না। আমি হোটেলের কথা ভাবলাম, কিন্তু হোটেল আইডি কার্ড চাইবে এবং পুলিশ সহজেই আমাকে খুঁজে বের করবে। সেখানে আরেকটি বিকল্প ছিল, বিশ্ববিদ্যালয়ের এক পুরনো বন্ধু ইমান। আমরা কয়েক বছর আগে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমার বিয়ের পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম সে এখনও এই শহরেই থাকে। আমি আমার ফোনে তার পুরনো নাম্বারটি খুঁজলাম, আমি তখনও সেটি রেখে দিয়েছিলাম। আমি তাকে কল দিলাম, আমার হৃৎপিণ্ড সোজোরে ধরফর করছিল। কয়েকবার রিং হওয়ার পর সে ফোন ধরল। তার কণ্ঠস্বর উষ্ণ এবং অবাক করা ছিল। সে বলল এতকাল পর আমার কণ্ঠস্বর শুনে সে খুশি হয়েছে। আমি তাকে সব বিস্তারিত বললাম না, কেবল বললাম যে আমার দাম্পত্য জীবনে সমস্যা চলছে এবং আমার কয়েকদিনের জন্য থাকার একটি জায়গা দরকার। সে খুব বেশি প্রশ্ন করল না। সে বলল আমি যখন চাই তখনই তার ফ্ল্যাটে আসতে পারি। সে আমাকে তার ঠিকানা দিল। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কলটি শেষ করলাম। কয়েকদিনের মধ্যে এই প্রথম আমি কিছুটা আশা অনুভব করলাম। আমার যাওয়ার একটা জায়গা হয়েছে, অন্তত একটি সাময়িক আশ্রয়। আমি আমার ব্যাগ নিয়ে শোবার ঘর থেকে বের হলাম। আমি লিভিং রুম দিয়ে যাচ্ছিলাম এবং সেই জায়গার দিকে তাকালাম যা এককালে আমার বাড়ি ছিল। সেই সোফা যেখানে আমরা শত শতবার একসাথে বসেছি, সেই টেবিল যেখানে আমরা খেয়েছি, দেয়ালের ছবিগুলো, সুখী দিনগুলোর ছবি। সবকিছু মনে হচ্ছিল অন্য কোনো জীবনের অংশ, অন্য এক নারীর জীবনের অংশ। আমি আর সেই নারী নই, আমি বদলে গেছি। আমি আরও শক্তিশালী এবং আরও বিপজ্জনক হয়ে উঠেছি। আমি একজন সার্ভাইভার, বেঁচে যাওয়া মানুষ। সে তার পকেট থেকে একটি ছোট খাম বের করে আমাদের মাঝখানের টেবিলের ওপর রাখল এবং সেটি আমার দিকে ঠেলে দিল। সে বলল, এর ভেতরে যা আছে তা প্রমাণ করতে পারে যে তারেক মাসখানেক আগে থেকেই কিছু পরিকল্পনা করছিল। আমি কাঁপা কাঁপা হাতে খামটি খুললাম। তার ভেতরে বেশ কিছু প্রিন্ট করা ছবি ছিল। প্রথম ছবিটি ছিল তারেক আর রানিয়ার, তার একটি দামি রেস্তোরাঁয় বসে টেবিলের ওপর একে অপরের হাত ধরে আছে। দ্বিতীয় ছবিটি ছিল তাদের একসাথে একটি হোটেলে ঢোকার। তৃতীয় ছবিটি ছিল আরও বেশি চমকপ্রদ। সেটি ছিল একটি ফাঁকা পার্কিং লটে তারেকের রানিয়াকে চুমু খাওয়ার দৃশ্য। এই সব ছবিতেই তারিখ দেওয়া ছিল, কিছু 6 মাস আগের, কিছু আরও সাম্প্রতিক। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি ছিল খামের তলায় থাকা একটি ভাঁজ করা কাগজ। আমি সেটি খুললাম এবং দেখলাম সেগুলো কিছু প্রিন্ট করা ইমেল বার্তা। এটি ছিল তারেক এবং অন্য এক ব্যক্তির কথোপকথন। ব্যবহারকারীর নামটি ছিল কেবল কিছু এলোমেলো অক্ষর এবং সংখ্যা। আমি দ্রুত বার্তাগুলো পড়লাম। তারা সন্দেহ না জাগিয়ে কাউকে সরিয়ে দেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছিল। সেখানে সরাসরি আমার নাম উল্লেখ করা হয়নি, তবে প্রসঙ্গটি পরিষ্কার ছিল। তারেক এমন কিছু বিষের কথা জিজ্ঞেস করছিল যা সহজে শনাক্ত করা যায় না, প্রাণঘাতী ডোজ সম্পর্কে এবং বিষক্রিয়া হতে কত সময় লাগে সেই সম্পর্কে। অন্য ব্যক্তিটি তাকে বিস্তারিত পরামর্শ দিচ্ছিল। শেষ বার্তাটি ছিল পার্টির 2 সপ্তাহ আগের,
এবং সেখানে একটি দূরবর্তী এলাকার ঠিকানা ছিল, সম্ভবত যেখান থেকে তারেক বৃষ্টি সংগ্রহ করেছিল। আমার মাথা ঘুরে উঠল। এগুলো ছিল অকাট্য প্রমাণ। এটি প্রমাণ করে যে তারেক আমাকে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু এই লোকটির কাছে এসব কিভাবে এলো? আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, ব্যক্তিগত কারণে অনেক দিন ধরে তারেকের ওপর তার সন্দেহ ছিল। সে তাকে চোখে রাখার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছিল। ডিটেকটিভ মাসের পর মাস ধরে এই প্রমাণগুলো সংগ্রহ করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে কেন আমাকে এগুলো দিচ্ছে, কেন আমাকে সাহায্য করছে? সে গুরুত্বের সাথে আমার দিকে তাকালো এবং বলল, তারেক কোম্পানিতে আমার মতো আরও অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার মধ্যে তার জীবনও ছিল। সে বিচার চায়। সে চায় তারেক তার কৃতকর্মে শাস্তি পাক। কিন্তু এরপর সে এমন কিছু বলল যা আমাকে স্তব্ধ করে দিল। সে বলল যে আমি যা করেছি তাও সে জানে। সে বলল সে পার্টিতে ছিল এবং আমাকে গ্লাস বদলাতে দেখেছে। সে জানালো সে বুঝতে পেরেছে আমি কেন এটি করেছি এবং সে আমাকে দোষ দিচ্ছে না। কিন্তু সে এও বলল যে এই তথ্যটি আমার জন্য খুব বিপজ্জনক হতে পারে যদি তা পুলিশের কাছে পৌঁছায়। আমার শিরা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে আমাকে ভদ্রভাবে হুমকি দিচ্ছিল। সে বলল সেই গোপন কথাটি নিজের কাছে রাখতে রাজি আছে, কিন্তু একটি শর্তে। সে চায় আমি এই প্রমাণগুলো তারেকের বিরুদ্ধে ব্যবহার করি, আমি যেন পুলিশে গিয়ে তাকে খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করি। সে বলল এটি একমাত্র উপায় যাতে তারেক জেলে যায় এবং অন্য কারো ক্ষতি করতে না পারে। আমি আমার বিকল্পগুলো নিয়ে ভাবলাম। আমি যদি এই প্রমাণগুলো নিয়ে পুলিশে যাই, তবে আমাকে ব্যাখ্যা করতে হবে আমি এগুলো কিভাবে পেয়েছি। আমাকে আমার পুরো গল্পটি বলতে হবে, যার মধ্যে গ্লাস বদলানোর বিষয়টিও থাকবে। আমি কার্যত স্বীকার করে নেব যে আমি রানিয়াকে বিষ দিয়েছি, যদিও তা আত্মরক্ষার জন্য ছিল। আইন হয়তো বিষয়টিকে একই চোখে দেখবে না, তারা আমাকেও খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করতে পারে। কিন্তু অন্যদিকে আমি যদি কিছু না করি, তবে তারেক মুক্ত থাকবে এবং এই অপরিচিত লোকটি আমার গোপন কথাটি জেনে যাবে। সে যে কোনো সময় আমাকে ফাঁস করে দিতে পারে। আমি সব দিক থেকে আটকা পড়েছিলাম। আমি তাকে বললাম আমার ভাবার জন্য সময় দরকার। সে মাথা নাড়ল এবং বলল সে আমাকে কেবল 24 ঘন্টা সময় দেবে। এরপর সে তার নিজের মতো ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমি ছবি আর কাগজসহ খামটি নিলাম এবং আমার ব্যাগে রাখলাম। আমি তাড়াহুড়ো করে টেবিল থেকে উঠলাম। আমার মাথা ঘুরছিল। আমাকে এখান থেকে বেরোতে হবে এবং পরিষ্কারভাবে ভাবতে হবে। আমি দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে এলাম। সূর্য ডুবছিল, আকাশ কমলা আর লাল রঙে রঞ্জিত ছিল। শহরটি কাজ থেকে ফেরা মানুষের ভিড়ে মুখরিত ছিল। আমি ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত হাঁটছিলাম, কোথায় যাচ্ছি সেদিকে খেয়াল ছিল না। আমি প্রধান সড়ক থেকে দূরে একটি ছোট পার্কে নিজেকে খুঁজে পেলাম। আমি একটি পুরনো কাঠের বেঞ্চে বসলাম। ব্যাগ থেকে খামটি আবারও বের করলাম এবং ছবিগুলোর দিকে তাকালাম। তারেক আর রানিয়া একসাথে সুখী, হাসছে, আলিঙ্গন করছে। আমি কতটা অন্ধ ছিলাম যে এই পর্যায়ে আসার আগে সত্যটি দেখতে পাইনি। আমি ইমেলগুলো আবারও পড়লাম। প্রতিটি শব্দ আমার হৃদয়ে ছুরির মতো বিচ্ছিল। সে ঠান্ডা মাথায় আমাকে মারার পরিকল্পনা করছিল। সে আমার মৃত্যুর কথা এমনভাবে আলোচনা করছিল যেন কোনো ব্যবসায়িক লেনদেনের কথা বলছে। সেখানে কোনো আবেগ, কোনো দ্বিধা বা কোনো অনুশোচনা ছিল না। হঠাৎ আমার ফোন বেজে উঠল। এটি তারেক ছিল। আমি মুহূর্তের জন্য ইতস্তত করলাম, তারপর ধরলাম। তার কণ্ঠস্বর অন্যরকম ছিল। তার গলায় এমন সুর ছিল যা আগে কখনো শুনিনি। সে বলল সে চায় আমি এখনই হাসপাতালে যাই। সে বলল রানিয়া আমার সাথে দেখা করতে চায়। আমি তাকে বললাম আমি বুঝতে পারছি না রানিয়া কেন আমাকে দেখতে চাইবে। সে একটি অদ্ভুত, শীতল এবং হিসেবি গলায় বলল যে সে সেই রাতে যা ঘটেছিল সে সম্পর্কে আমার সাথে কথা বলতে চায়। সে বলল তার কাছে আমাকে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু আছে। আমার বুকে আতঙ্ক দানা বেঁধে উঠল। রানিয়া কি মনে করতে পেরেছে কি ঘটেছিল? সে কি আমাকে গ্লাস বদলাতে দেখেছিল? আমি তাকে বললাম আধা ঘন্টার মধ্যে আমি আসছি। আমি কলটি শেষ করে বসে থাকলাম এবং সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম। এটি ছিল এক অনিবার্য মুখোমুখি হওয়া। রানিয়ার কি মনে আছে তা আমাকে জানতেই হতো। আমাকে তার মুখোমুখি হতে হবে। আমি হাসপাতালের দিকে গাড়ি চালিয়ে গেলাম। হৃৎপিণ্ড সুজোরে ধরফর করছিল। প্রতিটি ট্রাফিক সিগন্যাল, প্রতিটি মোড় আমাকে সেই মুহূর্তটির আরও কাছে নিয়ে যাচ্ছিল যেটিকে আমি ভয় পাচ্ছিলাম। আমি হাসপাতালে পৌঁছে গাড়িটি পার্কিং লটে রাখলাম। কয়েক মিনিট বসে সেই বড় সাদা ভবনটির দিকে তাকিয়ে থাকলাম। ওই দেওয়ালগুলোর পেছনে কত রহস্য আর ট্র্যাজেডি লুকিয়েছিল। অবশেষে আমি হাসপাতালে ঢুকলাম। রিসেপশনে রানিয়ার ঘর নম্বর জিজ্ঞেস করলাম। নার্স আমাকে ঘর নম্বর আর তলার কথা বলে দিলেন। আমি লিফটে উঠলাম। প্রতিটি সেকেন্ড যেন এক ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি সেই তলায় পৌঁছে লম্বা করিডর দিয়ে হাঁটলাম। সেখানে ফিনাইল বা জীবাণুনাশকের কড়া ও অস্বস্তিকর গন্ধ ছিল। বিভিন্ন ঘর থেকে চিকিৎসা যন্ত্রপাতির নিয়মিত বিপ শব্দ আসছিল। আমি ঘরে পৌঁছালাম। দরজাটি আধখোলা ছিল। আমি একটি লম্বা শ্বাস নিলাম এবং ধীরে ধীরে দরজাটি ধাক্কা দিলাম। রানিয়া বিছানায় শুয়েছিল। বিভিন্ন যন্ত্রের সাথে সে যুক্ত ছিল।
সে খুব ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই রাতে তার যে চুলগুলো উজ্জ্বল ছিল এখন তা বিবর্ণ আর উস্কো খুস্কো হয়ে গেছে। তার চোখ দুটো বন্ধ ছিল। তারেক বিছানার পাশে একটি চেয়ারে বসে তার হাত ধরেছিল। আমি যখন ঢুকলাম সে আমার দিকে তাকালো। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যে আমি পড়তে পারলাম না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ রানিয়া চোখ খুলল। সে আমার দিকে তাকালো। তার চাহনিতে এমন কিছু ছিল যা আমাকে সেখানেই থামিয়ে দিল। সেটি ভয় বা রাগ ছিল না, সেটি ছিল অন্য কিছু, এক গভীর বিষণ্ণতা আর তিক্ত সত্য উপলব্ধি। সে কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু তার কণ্ঠস্বর খুব দুর্বল ছিল। আমাকে ঝুঁকে পড়তে হলো তার কথা শোনার জন্য। সে খুব কষ্টে বলল যে তার সব কিছু মনে আছে। সে বলল, যখন আমি গ্লাসগুলো বদলেছিলাম তখন সে আমাকে দেখেছিল। আমার হৃৎপিণ্ড থমকে গেল। সে জানত, সে সবসময় জানত। কিন্তু এরপর সে এমন কিছু বলল যা আমি কখনোই আশা করিনি। সে বলল সে বুঝতে পেরেছে কেন আমি সেটি করেছি। সে জানালো সে তারেকের পরিকল্পনার কথা জানত। সে জানত সে আমাকে মারার চেষ্টা করছে এবং সে নিজে সেই পরিকল্পনার অংশ ছিল। ঘরটি যেন আমার চারপাশে ঘুরতে শুরু করল। সে কি বলছে? আমি তারেকের দিকে তাকালাম। তার মুখ শীতল এক মুখোশের মতো হয়ে গেল। রানিয়া যা বলছিল তাতে সে অবাক হয়নি। সে জানত যে আমি এটি শুনব। আমি আবারও রানিয়ার দিকে তাকালাম। সে থেমে থেমে বলতে থাকল। সে জানালো তারা আমাকে মেরে ফেলার এবং বিষয়টিকে একটি দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে দেখানোর পরিকল্পনা করছিল। সে বলল পরিকল্পনা ছিল যে আমি পার্টিতে বিষ পান করব এবং রহস্যজনক পরিস্থিতিতে মারা যাব। এরপর একটি যথাযথ শোক পালনের সময় পার করে তারেক প্রকাশ্যে রানিয়ার সাথে সম্পর্ক শুরু করবে। সে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। আমার পুরো জীবনটি ছিল কেবল একটি বাধা যা সরিয়ে ফেলতে হবে। কিন্তু রানিয়া আরও একটি কথা বলল যা আমাকে আরও বেশি স্তম্ভিত করে দিল। সে বলল এখন সে অনুশোচনা বোধ করছে। সে জানালো যখন সে প্রায় মৃত্যুর কোলে পৌঁছে গিয়েছিল তখন সে বুঝতে পেরেছে এই পরিকল্পনাটি কতটা শয়তানি আর ভুল ছিল। সে বলল সে এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকতে পারবে না। সে জানালো সে পুলিশকে সবকিছু বলে দেবে। সেই পরিকল্পনায় নিজের ভূমিকার কথা স্বীকার করবে এবং তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সে আরও জানালো যে আমি যে গ্লাস বদলেছিলাম সেটির কথা সে উল্লেখ করবে না। সে বলবে যে সে ভুল করে ভুল গ্লাস থেকে পান করেছিল। সে আমাকে রক্ষা করবে। আমি যা শুনছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। যে রানিয়াকে আমি ঘৃণা করতাম, যে নারী আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল, সেই এখন আমাকে রক্ষা করছে। আমি তারেকের দিকে তাকালাম। তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে চেয়ার থেকে লাফিয়ে উঠে রানিয়ার উপর চিৎকার করতে লাগল, তাকে বিশ্বাসঘাতক বলল এবং বলল যে সে সব কিছু ধ্বংস করে দেবে। সে বিছানার দিকে ঝাঁপিয়ে পড়ল, তার হাতগুলো রানিয়ার গলার দিকে এগিয়ে গেল। সে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে চিৎকার করলাম। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিলাম। সে মেঝেতে পড়ে গেল। এখন সারা ঘর চিৎকারে ভরে গেল। রানিয়া কাঁদছিল। চিকিৎসা যন্ত্রপাতিগুলো উচ্চস্বরে সংকেত দিতে শুরু করল। হঠাৎ দরজা খুলে গেল এবং দুজন নার্স ও একজন সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকে পড়ল। তারা তারেককে মেঝেতে এবং রানিয়াকে বিছানায় কাঁদতে দেখল, আর আমি মাঝখানে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিলাম। সিকিউরিটি গার্ড তারেককে ধরে মেঝেতে তুলল এবং জিজ্ঞেস করতে লাগল কি ঘটছে। তারেক ব্যাখ্যা করার চেষ্টা করছিল যে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল এবং মোটেও বিশ্বাসযোগ্য ছিল না। নার্সরা রানিয়াকে পরীক্ষা করছিল যে সে ঠিক আছে কিনা। ঠিক সেই মুহূর্তেই ইন্সপেক্টর মাজদি আর ওয়াইল ঘরে ঢুকলেন। তারা নিশ্চয়ই রানিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই হাসপাতালে ছিলেন। তারা তাদের সামনে এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখলেন। ইন্সপেক্টর মাজদি আমার দিকে, তারপর তারেকের দিকে এবং শেষে রানিয়ার দিকে তাকালেন। সে কঠোর গলায় জিজ্ঞেস করল, এখানে কি ঘটছে? রানিয়া এবার কিছুটা শক্ত গলায় তারেকের দিকে ইশারা করে ইন্সপেক্টরদের বলল যে এই লোকই তাকে বিষ দিয়েছে। সে জানালো সে তার স্ত্রীকে মারার চেষ্টা করছিল কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সে বলল সে সম্পূর্ণ স্বীকারোক্তি দিতে প্রস্তুত। ইন্সপেক্টর মাজদি তথ্যটি হজম করার জন্য এক মুহূর্ত থামলেন। তারপর তারেকের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। তিনি তাকে বললেন আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাথে যেতে হবে। তারেক প্রতিবাদ করার আর অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে জমা হচ্ছিল। রানিয়া ছিল একজন জীবন্ত সাক্ষী যে ষড়যন্ত্রের কথা স্বীকার করছে। তার বাঁচার আর কোনো পথ ছিল না। ইন্সপেক্টর ওয়াইল তার বেল্ট থেকে হাতকড়া বের করে তারেকের দিকে এগিয়ে গেলেন। তারেক শেষবারের মতো আমার দিকে তাকালো। তার চোখে ঘৃণা, রাগ আর হাহাকার ছিল। এরপর ইন্সপেক্টর তার কবজিতে হাতকড়া পরালেন এবং তাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে লাগলেন। আমি হাসপাতালের ঘরে দাঁড়িয়ে ইন্সপেক্টরদের তারেককে নিয়ে দরজার দিকে যেতে দেখছিলাম। সে বাধা দেওয়ার এবং তাদের কবজা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল।
কিন্তু হাতকড়াগুলো শক্ত ছিল। সে চিৎকার করে বলছিল যে তারা ভুল করছে, সে নির্দোষ এবং রানিয়া মিথ্যা বলছে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। করিডোর দিয়ে দূরে যাওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বর মিলিয়ে গেল। নার্সরা রানিয়ার পাশেই ছিল, তাকে শান্ত করার চেষ্টা করছিল। সে অঝরে কাঁদছিল, তার শরীর কান্নায় কাঁদছিল। একটি মেডিকেল যন্ত্র উচ্চস্বরে বিপ শব্দ করছিল, যা তার হৃৎস্পন্দন বেড়ে যাওয়াকে নির্দেশ করছিল। ইন্সপেক্টর মাজদি ঘরেই থেকে গেলেন এবং আমার দিকে গভীরভাবে তাকালেন। তিনি বললেন তিনি চান আমি এখানে থাকি, কারণ আমাকেও তার কিছু প্রশ্ন করার আছে। রানিয়ার স্বীকারোক্তি সত্ত্বেও আমার বুক ধরফর করছিল। আমি জানতাম কিছু বিষয় এখনও অস্পষ্ট ছিল। তারা আরও গভীরে খনন করবে এবং সবকিছু জানতে চাইবে। আমি সেই চেয়ারটিতে বসলাম যেখানে কয়েক মিনিট আগে তারেক বসেছিল। তার শরীরের তাপে সেটি তখনও গরম ছিল। আমি ঘৃণায় শিউরে উঠলাম। যে লোকটির সাথে আমি বছরের পর বছর ঘুমিয়েছি, সে ছিল একজন খুনি, এবং আমি প্রায় তার শিকার হতে যাচ্ছিলাম। রানিয়া কিছুটা শান্ত হল। সে কান্না থামালো, কিন্তু চোখ দিয়ে তখনও পানি পড়ছিল। সে ফোলা লাল চোখ নিয়ে আমার দিকে তাকাল। আমাদের মধ্যে এক ভারী নীরবতা বিরাজ করছিল। ইন্সপেক্টর মাজদি জানালার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। অবশেষে রানিয়া ভাঙা গলায় বলল সে দুঃখিত। সে জানালো মৃত্যুর মুখোমুখি না হওয়া পর্যন্ত সে বুঝতে পারেনি সে কতটা বিপদগামী ছিল। সে বলল সে তারেকের প্রেমে পড়েছিল, বা অন্তত সে তাই ভেবেছিল। সে ছিল খুব আকর্ষণীয় আর বিশ্বাসযোগ্য। সে রানিয়াকে বলেছিল যে তার বিবাহিত জীবন খুব কষ্টের, আমি তার জীবন দুর্বিষহ করে তুলছি এবং সে মুক্তি চায়, কিন্তু আমি ডিভোর্স দিতে চাইছি না। এই সবই ছিল মিথ্যা। আমি কখনো ডিভোর্স দিতে অস্বীকার করিনি, কারণ আমি জানতামই না যে সে ডিভোর্স চায়। সে দ্বৈত জীবনযাপন করছিল এবং আমাদের দুজনকেই মিথ্যা বলছিল। সে রানিয়াকে বলেছিল যে আমি মানসিকভাবে অসুস্থ, আমি তাকে হুমকি দিচ্ছি এবং তার সমস্ত টাকা নিয়ন্ত্রণ করছি। সে তাকে বুঝিয়েছিল যে তাদের একসাথে হওয়ার একমাত্র উপায় হল আমাকে সরিয়ে দেওয়া। আর রানিয়া বোকার মতো তাকে বিশ্বাস করেছিল এবং তার খুনের পরিকল্পনার অংশ হতে রাজি হয়েছিল। কিন্তু যখন সে আমার জন্য রাখা বিষটি পান করল, যখন সে তার শরীরের ভেতর তীব্র ব্যথা অনুভব করল, যখন সে মৃত্যুকে সামনে দেখল, তখন সে সত্যটি বুঝতে পারল। সে তাকে ভালোবাসত না, সে তাকে ব্যবহার করছিল। সে এমন এক পুরুষের জন্য একজন নিরপরাধ নারীকে মারতে প্রস্তুত হয়েছিল যে কাউকেই পাওয়ার যোগ্য নয়। ইন্সপেক্টর মাজদি রানিয়াকে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি পরিকল্পনার খুঁটিনাটি জানতে চাইলেন। তারেক কিভাবে বিষ পেল? তারা কবে থেকে পরিকল্পনা শুরু করেছিল? রানিয়া প্রতিটি প্রশ্নের সততার সাথে উত্তর দিল। সে জানালো তারেক তার অতীতের এক পরিচিত লোকের সাথে যোগাযোগ করেছিল যে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। সে পার্টির 2 সপ্তাহ আগে তার কাছ থেকে বিষ পেয়েছিল। তারা কয়েক মাস ধরে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। ধারণাটি ছিল যে একটি জনসমক্ষে আয়োজিত পার্টিতে আমার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হবে, যেখানে অনেক সাক্ষী থাকবে যারা দেখবে আমি স্বাভাবিকভাবে পান করছি আর কথা বলছি। আমার মারা যাওয়ার পর মনে হবে এটি হার্ট অ্যাটাক বা তীব্র অ্যালার্জিক রিয়াকশন। খুনের কথা কেউ সন্দেহ করবে না। কিন্তু আমি যা করেছি তার কারণে পরিকল্পনাটি ব্যর্থ হয়। ইন্সপেক্টর মাজদি আমার দিকে ফিরলেন। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন কিভাবে বিষটি আমার গ্লাসের পরিবর্তে রানিয়ার গ্লাসে গেল। এটিই ছিল সেই মুহূর্ত যা আমি ভয় পাচ্ছিলাম। আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমি কি সম্পূর্ণ সত্য বলবো নাকি রানিয়াকে আমাকে রক্ষা করতে দেব, যেমনটি সে কথা দিয়েছিল। আমি রানিয়ার দিকে তাকালাম, সেও আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এক নীরব মিনতি ছিল। সে আমাকে অনুরোধ করছিল তাকে বিশ্বাস করতে এবং তার ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিতে, কিন্তু আমি পারলাম না। আমি একটি মিথ্যার ওপর আমার নতুন জীবন গড়তে পারলাম না। আমি তারেকের মিথ্যার সাথে বছরের পর বছর বেঁচেছি, আর কোনো মিথ্যার সাথে বাঁচতে চাইনি। আমি সরাসরি ইন্সপেক্টর মাজদির চোখের দিকে তাকিয়ে সত্যটি বললাম। আমি তাকে বললাম যে আমি জানালার প্রতিফলনে তারেককে আমার গ্লাসে কিছু মিশাতে দেখেছি। আমি তাকে বললাম আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং কি করতে হবে বুঝতে পারছিলাম না। আমি বললাম ভয় আর মরিয়া হয়ে আমি আমার গ্লাসটি রানিয়ার গ্লাসের সাথে বদলে দিয়েছিলাম। আমি তাকে বললাম আমি তখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিলাম না, আমি কেবল বাঁচতে চেয়েছিলাম। আমার স্বীকারোক্তির পর ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। ইন্সপেক্টর মাজদি তার নোটবুকে সবকিছু লিখলেন। রানিয়া আমার দিকে বিস্ময় আর শ্রদ্ধার মিশেলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে আশা করেনি যে আমি স্বীকার করব। হয়তো সে ভেবেছিল আমরা একে অপরকে রক্ষা করব। কিন্তু আমার গোপন কথা আর মিথ্যার অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আমি যা করেছি তার জন্য যদি আমাকে মূল্য দিতে হয় তবে তাই হোক, অন্তত আমি সত্য বলে সেই মূল্য দেব। ইন্সপেক্টর মাজদি তার নোটবুক বন্ধ করলেন এবং দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তিনি বললেন তিনি বুঝতে পারছেন আমি এক অসম্ভব পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু আইনত এটি বিপজ্জনক ছিল এবং একে অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে।
তিনি বললেন আমাকেও আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে। আমি বললাম আমি বুঝতে পারছি এবং আমি সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আমি চেয়ার থেকে উঠলাম। ঘর থেকে বের হওয়ার আগে আমি রানিয়ার দিকে শেষবারের মতো তাকালাম। সে খুব মৃদু স্বরে বলল, ধন্যবাদ। সে ঠিক কী কারণে আমাকে ধন্যবাদ দিল আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু আমি কেবল মাথা নাড়ালাম এবং বেরিয়ে গেলাম। ইন্সপেক্টর মাসডি আমার পেছনে ছিলেন এবং আমি হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিলাম। মানুষ কৌতূহলী হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। তারা জানত বড় কোনো ঘটনা ঘটেছে। আমরা লিফটে করে নিচতলায় নামলাম। বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছিল। আমি দেখলাম তারেক পেছনের সিটে বসে আছে, তার হাত কড়া পরা এবং মাথা নিচু। তাকে খুব বিধ্বস্ত আর পরাজিত দেখাচ্ছিল। এই লোকটি একসময় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, আর এখন সে একজন অপরিচিত, শত্রু এবং সম্ভাব্য খুনি। আমার ভেতর এক অদ্ভুত অনুভূতির মিশ্রণ হচ্ছিল। যা হতে পারত তা নিয়ে দুঃখ, সে যা করতে চেয়েছিল তা নিয়ে রাগ এবং বেঁচে যাওয়ার এক অদ্ভুত স্বস্তি। আমি আলাদা একটি পুলিশের গাড়িতে উঠলাম। ইন্সপেক্টর মাসদি আমার পাশে বসলেন। ড্রাইভার আমাদের থানার দিকে নিয়ে গেল। শহরটি এখন অন্ধকার ছিল। রাতের আলো জ্বলছিল জানালা আর দোকানে। এই সব মানুষের কাছে জীবন স্বাভাবিকভাবেই চলছে। তারা জানত না তাদের পাশেই কি নাটকীয় ঘটনা ঘটে গেছে। আমি গত দিনে যা যা ঘটেছে তা নিয়ে ভাবলাম, কিভাবে চোখের পলকে আমার জীবন পুরোপুরি বদলে গেল। আমি একজন সাধারণ স্ত্রী হিসেবে পার্টিতে গিয়েছিলাম এবং সেখান থেকে নিজের জীবনের জন্য লড়াই করা এক নারী হয়ে বেরিয়ে এলাম। আমরা থানায় পৌঁছালাম। এটি ছিল ছোট ছোট আলোকিত জানালাযুক্ত একটি বড় ধূসর ভবন। আমরা প্রধান দরজা দিয়ে ঢুকলাম। ভেতরে অনেক হইচই আর ব্যস্ততা ছিল। পুলিশ অফিসাররা এদিক ওদিক হাঁটছিলেন, ফোন বাজছিল, অনেক কণ্ঠস্বর মিলেমিশে একাকার। ইন্সপেক্টর মাসদি আমাকে একটি ছোট জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে গেলেন। ঘরটি ছিল ঠান্ডা আর আসবাবহীন। মাঝখানে একটি মেটাল টেবিল আর দুটি মুখোমুখি চেয়ার। আমি একটি চেয়ারে বসলাম। ইন্সপেক্টর আমার সামনে বসলেন এবং টেবিলের উপর একটি ভয়েস রেকর্ডার রাখলেন। তিনি বললেন তিনি আমার আনুষ্ঠানিক স্বীকারোক্তি রেকর্ড করতে চান। জিজ্ঞাসাবাদ শুরু হলো। আমাকে সম্ভাব্য সব প্রশ্ন করা হলো। তারেকের সাথে আমার সম্পর্ক কেমন ছিল, আমি কবে থেকে তার পরকীয়ার ব্যাপারে সন্দেহ করতে শুরু করলাম, সেই রাতে আমি ঠিক কি দেখেছিলাম, আমি কিভাবে গ্লাস বদলেছিলাম, আমি কি জানতাম গ্লাসে কি আছে, আমি কি রানিয়াকে মারতে চেয়েছিলাম। আমি প্রতিটি প্রশ্নের সততার সাথে উত্তর দিলাম। আমি বললাম আমি জানতাম না গ্লাসে ঠিক কি আছে, কিন্তু আমি জানতাম সেটি বিপজ্জনক কিছু। আমি বললাম আমি রানিয়াকে মারতে চাইনি, আমি কেবল নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি বললাম আমি চরম আতঙ্কের মুহূর্তে পরিণতির কথা না ভেবেই সেটি করেছি। জিজ্ঞাসাবাদ ঘণ্টার পর ঘণ্টা চলল। তারা একই প্রশ্ন বারবার করছিল, তারা গরমিল খুঁজছিল, কিন্তু আমি সত্যে অটল থাকলাম। আমার লুকানোর আর কিছুই ছিল না। শেষে ইন্সপেক্টর লেখা থামালেন এবং আমার দিকে তাকালেন। তিনি বললেন আমার কেসটি জটিল। একদিকে আমি একটি খুনের চেষ্টার শিকার ছিলাম, অন্যদিকে আমার কাজের ফলে অন্য একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তিনি বললেন চূড়ান্ত সিদ্ধান্ত প্রসিকিউটরের হাতে থাকবে, কিন্তু তিনি আমাকে প্রধান আসামি হিসেবে নয় বরং একজন প্রধান সাক্ষী হিসেবে গণ্য করার সুপারিশ করবেন। তিনি বললেন আমার আত্মরক্ষার বিষয়টি বিবেচনা করা হতে পারে। আমি স্বস্তির এক বিশাল ঢেউ অনুভব করলাম। এটি নির্দোষ হওয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না, কিন্তু আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো ছিল। ইন্সপেক্টর বললেন আপাতত আমি যেতে পারি, কিন্তু ভবিষ্যতের জিজ্ঞাসাবাদের জন্য আমাকে পাওয়া যেতে হবে এবং আমি শহর ছাড়তে পারব না। আমি মাথা নেড়ে রাজি হলাম। আমি চেয়ার থেকে উঠলাম। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আমার পা শক্ত হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে বেরিয়ে এলাম। সময় অনেক হয়ে গিয়েছিল, সম্ভবত মাঝরাত পেরিয়ে গেছে। থানায় তখন ভিড় কম ছিল। আমি ভবন থেকে বেরিয়ে রাস্তায় এলাম। ঠান্ডা বাতাস আমার মুখে লাগল। আমি একটি দীর্ঘ শ্বাস নিলাম। কয়েকদিনের মধ্যে প্রথম সত্যিকারের শান্তি মেশানো শ্বাস। আপাতত আমি মুক্ত ছিলাম। আমার সামনে লম্বা পথ ছিল, বিচার, জিজ্ঞাসাবাদ এবং হয়তো কোনো শাস্তি। কিন্তু আমি বেঁচে ফিরেছি। তারেক আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমি বেঁচে গেছি। আমি আমার সমস্ত শক্তি, বুদ্ধিমত্তা আর টিকে থাকার সহজাত প্রবৃত্তি ব্যবহার করেছি এবং তার জন্য আমি কখনো অনুশোচনা করব না। আমি ফুটপাথে দাঁড়িয়ে আমার চারপাশের ঘুমন্ত শহরের দিকে তাকালাম। আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তারেকের সাথে আমার বাড়িটি আর কোনো বিকল্প ছিল না। আমার পুরনো বন্ধু ইমানের কথা মনে পড়ল, যে আমাকে তার ফ্ল্যাটে থাকার প্রস্তাব দিয়েছিল। সময় অনেক হওয়া সত্ত্বেও আমি তাকে ফোন করলাম। সে ফোন ধরল। আমি তাকে খুব সংক্ষেপে বললাম যে আমার দেরি হয়ে গেছে এবং আমি আসছি। সে আমাকে আবারও ঠিকানাটি দিল। আমি একটি ট্যাক্সি ডাকলাম। কয়েক মিনিট পর গাড়িটি এলো। আমি উঠলাম এবং ড্রাইভারকে ঠিকানাটি দিলাম। যাত্রাটি ছিল নীরব। আমি জানালার বাইরে দিয়ে ফাঁকা রাস্তাগুলোর দিকে তাকিয়ে থাকলাম। এখন সবকিছু অন্যরকম লাগছিল। 3 দিন আগে আমি যে মানুষটি ছিলাম এখন আর সেই মানুষটি নেই।
আমি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি যা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আমি শিখেছি যে মানুষগুলোকে আমরা বিশ্বাস করি তারা আমাদের সাথে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি শিখেছি যে টিকে থাকার জন্য মাঝে মাঝে মরিয়া পদক্ষেপ নিতে হয়। আমি শিখেছি যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্তিশালী। আর আমি শিখেছি যে আমি আর কাউকে আমাকে শিকার বানাতে দেব না। আমি ইমানের ফ্ল্যাটে পৌঁছালাম। এটি একটি শান্ত পাড়ার একটি পুরনো কিন্তু পরিষ্কার ভবন ছিল। আমি ৩ তলায় উঠলাম এবং আলতো করে দরজায় কড়া নাড়লাম। ইমান সাথে সাথে দরজা খুলল। সে একটি ঘুমের পোশাক পরেছিল এবং তার চুল পেছনে বাঁধা ছিল। সে উদ্বেগের সাথে আমার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল আমি ঠিক আছি কিনা। আমি কোনো উত্তর দিতে পারলাম না। হঠাৎ আমি ভেঙে পড়লাম। গত ৩ দিনের সমস্ত জমানো কষ্ট কান্নায় বেরিয়ে এলো। ইমান আমাকে সজোরে জড়িয়ে ধরল এবং বলল সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সে বিষয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু সেই মুহূর্তে বন্ধুর উষ্ণ আলিঙ্গন আর আশ্বস্ত করার মতো কণ্ঠস্বরই যথেষ্ট ছিল। অবশেষে আমি একটি নিরাপদ জায়গায় ছিলাম। পরের দিন সকালে একটি ছোট ঘরের পর্দার ফাঁক দিয়ে আসা রোদের আলোয় আমার ঘুম ভাঙল। মুহূর্তের জন্য আমি বুঝতে পারছিলাম না আমি কোথায়। তারপর মনে পড়ল আমি ইমানের ফ্ল্যাটে আছি। আমি ঘরের চারদিকে তাকালাম। এটি সাধারণ কিন্তু উষ্ণ ছিল। একটি আরামদায়ক বিছানা, ছোট একটি বইয়ের তাক আর হালকা নীল রঙের পর্দা। আমি ধীরে ধীরে উঠলাম। জমানো উত্তেজনার কারণে আমার শরীরে ব্যথা করছিল। আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ইমানকে নাস্তা বানাতে দেখলাম। সে আমাকে দেখে হাসল এবং বলল সে আমার জন্য চা, কিছু রুটি আর চিজ বানিয়েছে। আমি টেবিলে বসলাম এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। খাবার সময় আমি তাকে সবকিছু বললাম, একটি খুঁটিনাটিও বাদ দিলাম না। তারেক আর রানিয়ার কথা, বিষের কথা, গ্লাস বদলানো আর স্বীকারোক্তির কথা সব বললাম। ইমান নিঃশব্দে সব শুনল। গল্পের প্রতিটি বাঁকে তার চোখ বড় হয়ে যাচ্ছিল। আমি শেষ করার পর সে টেবিলের উপর দিয়ে আমার হাত ধরল। সে বলল সে আমার জন্য গর্বিত যে আমি বেঁচে ফিরেছি এবং সত্যের মুখোমুখি হয়েছি। সে বলল আমি যতদিন চাই ততদিন তার কাছে থাকতে পারি। কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। অবশেষে আমার একজন সত্যিকারের সঙ্গী ছিল, এমন একজন যে বিচার ছাড়াই আমার পাশে দাঁড়িয়েছে। পরের দিনগুলো খুব ধীরে ধীরে কাটছিল। অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কয়েকবার থানায় যেতে হয়েছিল। তারা তারেকের বিরুদ্ধে মামলা তৈরি করছিল। রানিয়াও সম্পূর্ণ সহযোগিতা করছিল। সে পরিকল্পনার খুঁটিনাটি, ইমেল বার্তা আর তারেক কোথা থেকে বিষ পেয়েছিল সেই জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিল। প্রতিটি প্রমাণ তারেকের বিরুদ্ধে জমা হচ্ছিল। ইন্সপেক্টর মাজদি একটি মিটিংয়ে আমাকে জানিয়েছিলেন যে তারেক খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের মতো খুব গুরুতর অভিযোগের মুখোমুখি হবে। এর শাস্তি হতে পারে অনেক বছরের জেল। আমার জন্য পরিস্থিতি কিছুটা ভালো ছিল। প্রসিকিউটর সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিশেষ পরিস্থিতিতে আমার কাজটি আত্মরক্ষা হিসেবে গণ্য করা হবে। আমাকে খুনের চেষ্টার দায় অভিযুক্ত করা হবে না, তবে অন্য একজনের জীবন বিপন্ন করার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। এর সম্ভাব্য শাস্তি ছিল সমাজসেবা এবং প্রবেশন, নজরদারি। এটি আমার আশঙ্কার চেয়ে অনেক ভালো ছিল। আমার আইনজীবী গাদা, 50 এক মহিলা, তিনি বললেন যে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা একটি হালকা সাজা পাওয়ার ভালো সুযোগ রাখি। রানিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং 2 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেল। সে আমাকে ফোন করে জিজ্ঞেস করল আমরা দেখা করতে পারি কিনা। আমি ইতস্তত করলেও শেষে রাজি হলাম। আমরা সেই ছোট পার্কটিতে দেখা করলাম যেখানে আমি দ্বিধাগ্রস্ত অবস্থায় বসেছিলাম। রানিয়াকে অন্যরকম দেখাচ্ছিল। সে আরও রোগা এবং ফ্যাকাশে হয়ে গেছে। তাকে দেখতে বয়স্ক লাগছিল, কিন্তু তার চোখে অন্য কিছুও ছিল, একটি পরিপক্কতা যা আগে ছিল না। সে বলল সে সরাসরি ক্ষমা চাইতে এসেছে। সে জানালো সে জানে যে দুঃখিত শব্দটি তার কাজের জন্য যথেষ্ট নয়, কিন্তু সে চায় আমি যেন জানি সে সত্যিই অনুতপ্ত। সে বলল মৃত্যুর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। সে বুঝতে পেরেছে সে কতটা স্বার্থপর আর অন্ধ ছিল। সে বলল যা ঘটেছে তার অপরাধবোধ সে সারা জীবন বয়ে বেড়াবে। আমি দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। আমার ভেতরে তখনও রাগ ছিল, কিন্তু এক অদ্ভুত সহানুভূতিও কাজ করছিল। আমরা দুজনেই কোনো না কোনোভাবে তারেকের শিকার ছিলাম। সে আমাদের নিয়ে খেলেছে, আমাদের ব্যবহার করেছে এবং ধ্বংস করার চেষ্টা করেছে। আমি তাকে বললাম আমি জানি না কোনোদিন তাকে ক্ষমা করতে পারব কিনা, তবে আমি তার স্বীকারোক্তির প্রশংসা করি। আমি বললাম আমি আশা করি সে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একজন ভালো মানুষ হয়ে উঠবে। সে মাথা নাড়ল এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে বলল সে তা করবে। সে জানালো এই ষড়যন্ত্রে তার ভূমিকার জন্য সে আইনি পরিণতির মুখোমুখি হতেও প্রস্তুত। সেদিন আমরা বিদায় নিলাম এবং জানতাম যে সম্ভবত আমাদের পথ আর কোনোদিন এক হবে না। 3 মাস পর বিচার শুরু হলো। আদালতের কক্ষটি কানায় কানায় পূর্ণ ছিল।
সাংবাদিকরাও উপস্থিত ছিল। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। স্বামীর খুনের চেষ্টা থেকে বেঁচে যাওয়া স্ত্রী ও প্রেমিকা শিরোনামটি ছিল খুব আকর্ষণীয়। তার এক স্যুট পরে আদালতে ঢুকল, কিন্তু তাকে খুব পরাজিত দেখাচ্ছিল। সে মুহূর্তের জন্য আমার দিকে তাকালো, কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম। তার প্রতি আমার বলার মতো আর কিছুই ছিল না। আমি আমার আইনজীবী গাদার সাথে সামনের সারিতে বসলাম। রানিয়াও সেখানে ছিল। সে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সাক্ষ্যগুলো ছিল বিস্তারিত এবং যন্ত্রণাদায়ক। আমি রানিয়ার জবানবন্দিতে শুনলাম কিভাবে তারা আমাকে মারার পরিকল্পনা করেছিল, কিভাবে তারা এটি নিয়ে একটি ব্যবসায়িক চুক্তির মতো আলোচনা করেছিল। আমি বিশেষজ্ঞের সাক্ষ্য শুনলাম, যিনি বিষটি পরীক্ষা করেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে সেটি প্রাণঘাতী ছিল এবং ডোজটি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট ছিল। আমি ইন্সপেক্টরদের মুখে সংগৃহীত প্রমাণের বিবরণ শুনলাম। প্রতিটি তথ্য একজন ঠান্ডা মাথার খুনিকে ফুটিয়ে তুলছিল, যে তার স্ত্রীকে মারার পরিকল্পনা করেছিল। যখন আমার সাক্ষ্য দেওয়ার পালা এলো, আমি ডকে উঠলাম। তারেক আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল। আমি সত্য বলার শপথ নিলাম এবং তারপর আমার গল্প বলতে শুরু করলাম। আমি তাদের সব বললাম, জানালায় তার প্রতিফলন দেখা থেকে শুরু করে আমার ভয় আর মরিয়া সিদ্ধান্তের কথা। আমার কণ্ঠস্বর বেশিরভাগ সময় স্থির ছিল, কিন্তু যখন আমি সেই মুহূর্তের কথা বললাম, যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভালোবাসার মানুষটি আমাকে মারতে চেয়েছিল, তখন আমার গলা কেঁপে উঠল। আমি জুরিদের কয়েকজনের চোখে আমার প্রতি সহানুভূতি দেখতে পেলাম। বিচার কাজ 5 দিন চলল। শেষে জুরিদের সিদ্ধান্ত নিতে মাত্র 2 ঘন্টা সময় লেগেছিল। তারা আদালত কক্ষে ফিরে এলো। বিচারক, ষাটোর্ধ্ব এক সাদা চুলের ভদ্রলোক, তাদের সিদ্ধান্ত জানতে চাইলেন। জুরিদের প্রধান স্পষ্ট গলায় বললেন, অপরাধী। তারেক তার চেয়ারে ভেঙে পড়ল। তার আইনজীবী আপিলের আবেদন করার চেষ্টা করলেও বিচারক শান্তভাবে তা প্রত্যাখ্যান করলেন। তারেককে 20 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এটি একটি কঠোর কিন্তু ন্যায়সঙ্গত শাস্তি ছিল। আমার বিচারটি বিশেষ পরিস্থিতি এবং আত্মরক্ষার কথা বিবেচনা করে সংক্ষিপ্ত করা হয়েছিল। আমাকে 200 ঘণ্টার সমাজসেবা এবং 2 বছরের প্রবেশন নজরদারি দেওয়া হলো। আমাকে জেলে যেতে হলো না এবং আমার বিরুদ্ধে কোনো গুরুতর ক্রিমিনাল রেকর্ডও থাকল না। আমি একটি নতুন জীবন গড়ার জন্য মুক্ত ছিলাম। সেদিন আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আমি অনুভব করলাম আমার কাঁধ থেকে এক বিশাল পাথর নেমে গেছে। অবশেষে সবকিছু শেষ হলো। বিচার প্রতিষ্ঠিত হলো এবং আমি টিকে রইলাম। বিচারের পর 6 মাস কেটে গেছে। আমি নিজের জন্য এক নতুন জীবন গড়েছি, এমন জীবন যা আমি কখনো কল্পনাও করিনি। আমি সব যন্ত্রণাদায়ক স্মৃতি থেকে দূরে অন্য একটি পাড়ায় একটি ছোট ফ্ল্যাটে চলে এসেছি। আমি একটি সংস্থায় কাজ শুরু করেছি, যা গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের সাহায্য করে। আমি আমার অভিজ্ঞতাকে অন্য নারীদের সাহায্য করতে ব্যবহার করি, যারা একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি এমন সব গল্প শুনি যা আমাকে আমার ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, কিন্তু একই সাথে আমি এই নারীদের শক্তি আর সাহসও দেখতে পাই, যা আমাকে আশা যোগায়। আমার পরিবারের সাথে আমার সম্পর্ক উন্নত হয়েছে। আমার বোন সুহা প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করতে আসে। আমার বাবা মা প্রথমে স্তব্ধ হয়ে গেলেও এখন তারা আমাকে সমর্থন করছেন। তারা বুঝতে পেরেছেন যে বেঁচে থাকার জন্য আমাকে যা করতে হয়েছিল আমি তাই করেছি। ইমান আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে, সেই বোন যে আমার জীবনে খুব প্রয়োজন ছিল। আমরা সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, হাসি এবং কাঁদি। এই অভিজ্ঞতা আমাকে সত্যিকারের সম্পর্কের মূল্য শিখিয়েছে, সেই মানুষগুলো যারা তোমার কঠিনতম সময়ে পাশে দাঁড়ায়। মাঝে মাঝে আমি তারেক সম্পর্কে ভাবি, সে এখন কোথায়? জেলে সে কি ভাবছে? সে কি তার কাজের জন্য অনুতপ্ত, নাকি সে আমাকে আরও বেশি ঘৃণা করে কারণ আমি তার পরিকল্পনা ফাঁস করে দিয়েছি? আমি জানি না, এবং সত্যি বলতে আমি আর তা নিয়ে ভাবি না। আমার জীবনে সেই অংশটি শেষ হয়ে গেছে। আমি সেই পাতাটি বন্ধ করে একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমি শিখেছি যে টিকে থাকা মানে কেবল জৈবিকভাবে বেঁচে থাকা নয়, বরং নিজের সত্য ও মর্যাদা ফিরে পাওয়া এবং নিজের শর্তে বাঁচার সুযোগ বেছে নেওয়া। আমি তারেকের হাত থেকে বেঁচে ফিরেছি, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আমার পুরনো আমির হাত থেকেও বেঁচে ফিরেছি, সেই নারী যে ভীত আর নীরব ছিল। এখন আমি এক অন্য নারী, আরও শক্তিশালী, আরও সচেতন এবং অনেক বেশি মুক্ত। আপনি কি আমার জায়গায় থাকলে একই সিদ্ধান্ত নিতেন?